এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। হারামজাদা, দেখে চলতে পারিস না? চোখ কি আসমানে রেখে আসছিস? সরি ম্যাডাম। কিসের সরি রে কুত্তা? কিসের সরি? আমি বুঝতে পারিনি এমনটা হবে। আমার এত সুন্দর ফুলটার কি হবে এখন? অন্য একটা এনে দিই। আবারও একটা থাপ্পড় মারলো। এনে দিই কি? হ্যাঁ, অবশ্যই আনবি। হুম। আমার এমন ফুলই চাই, নয়তো তোর খবর আছে। হ্যাঁ, যা এক্ষুনি নিয়ে আয়। আমি আনছি, 20 মিনিট অপেক্ষা করুন। যা তো, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি ফুল নিতে বেরিয়ে পড়লাম। আসলে হয়েছে কি, সকালে আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বেরোতেই মাহির সাথে ধাক্কা লেগে যায়। আর মাহির হাতে একটা লাল গোলাপ ছিল, সেটা হাত থেকে ছিটকে আমার পায়ের নিচে পড়ে যায় আর পিষে যায়। এজন্যই এত কিছু হলো। আসুন পরিচয় পর্বটা শেষ করি। আমার নাম কাব্য, আর যে মেয়েটির সাথে কথা বললাম ওর নাম হচ্ছে মাহি। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমার বয়স যখন 5 বছর, তখন আমি অনাথ হয়ে যাই। ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। আমার বয়স যখন 17 বছর, তখন একজন ভদ্রলোকের কাছে খুব ভালো লাগে আমার ব্যবহার। তারপরে আমি যখন অনার্স প্রথম বর্ষে উঠি, তখন সেই ভদ্রলোক আমাকে তার বাড়িতে নিয়ে আসে। ভদ্রলোকটির নাম হলো রাসেল। আর হ্যাঁ, অনাথ আশ্রমে থাকলে কি হবে, একজন ধনী ব্যক্তি আমার পড়ালেখার খরচ দিতেন, তাই পড়তে পেরেছি। আর অনার্স থেকে তো রাসেল সাহেবই সব খরচ বহন করছে। মাত্র 5 মাস হলো রাসেল সাহেবের বাড়িতে এসেছি আমি। ওনার স্ত্রী আমাকে খুব ভালোবাসেন, আর রাসেল সাহেবও। আর এই মাহি, সে আমার সাহেবেরই দেমাগী অহংকারী সুন্দরী একমাত্র মেয়ে। ছোট থেকেই একমাত্র মেয়ে হয়, তাকে কেউ শাসন করেনি, সবার আদর ভালোবাসায় বড় হয়। আজকে মাহির এমন অবস্থা। মাহি এবার অনার্স 2য় বর্ষে পড়ালেখা করে, আর আমি প্রথম বর্ষে। আমি মাহিকে ম্যাডাম বলে ডাকি, কারণ মাহি আমাকে তাই বলেছে। এবার বর্তমানে আসি। আমি বাজার থেকে একটা লাল গোলাপ ফুল কিনে নিয়ে আসলাম। মাহি ওই রুমে ছিল। আমি বাড়ি থেকে দরজায় কড়া নাড়লাম। ভেতরে আয়। ম্যাডাম, এই যে আপনার ফুল। ওয়াও, অনেক সুন্দর তো এটা। জি, সেজন্যই এনেছি। বাহ, বুদ্ধিও হয়েছে দেখছি। আপনার সামনে তো আমি কিছুই না। তা কিউট একটা চেহারা তোর। কোনো মেয়ের প্রপোজ পাসনি? না মানে? বল বল, সমস্যা নেই। হ্যাঁ, পেয়েছি। তা কয়টা পেয়েছিস শুনি? 9টা। বাবা, ভালো তো। জি। আমাকে কেমন লাগে? ঠিক বুঝলাম। হঠাৎ এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেলাম। বল বল, কেমন লাগে? জি ম্যাডাম, ভালো। কতটা ভালো? খুব সুন্দর লাগে। ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আমার গালে। হারামি, আমার দিকে নজর দিস তাই না? না ম্যাডাম, সত্যি বলছি না। তাহলে বললি কেন? আপনিই তো বললেন, তাই আপনার মন রাখতে বললাম। মুখে মুখে তর্ক করিস তাই না? না তো। যা, আমার জুতোগুলো সাফ কর। জি ম্যাডাম। আমি সেখানে বসেই জুতো পরিষ্কার করতে লাগলাম। আমি আসলেই পাগল। আমাকে যে একটু সাহায্য করে কিংবা ভালোবাসে, তার কথা ফেলতে পারি না। যেমন রাসেল সাহেবের কাছে কথা দিয়েছি, যেটাই হোক হে বাড়ি ছেড়ে যাব না। মাহি সবার সামনে তো খারাপ ব্যবহার করে না, কিন্তু মাঝে মাঝে ওর মা বাবার সামনেও খারাপ ব্যবহার করে আমার সাথে। কিন্তু তারাও কিছু বলতে পারেন না। নিজের একমাত্র মেয়ে যদি কিছু করে বসে, আর আমি বেচারা মুখ বুঝে সব সহ্য করে নেই। মাঝে মাঝে রাত জেগে খোলা আকাশের নিচে তাকিয়ে থাকি, অজরধারে চোখের পানি ফেলে। এটাই আমার জীবন। হয়তো আমার কপালে এমন সব অত্যাচারী লেখা আছে, আর আমার এটাও মনে আছে যে একদিন আমার কপালে সুখ আসবে, কিন্তু সেটা কবে আসবে সেটা জানি না। মাঝে মাঝে ভাবি, হয়তো সেই সামান্য সুখটুকু আমার কপালেই নেই। জুতোগুলো পরিষ্কার করে আমি নিচে চলে আসলাম। এসে সামান্য নাস্তা করে নিলাম। তারপর আমার রুমে গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। বাড়ি থেকে ভার্সিটি প্রায় 3 কিলোমিটার দূরে। মাহি রোজ ওদের গাড়ি করে যাতায়াত করে, আর আমি হেঁটেই চলাফেরা করি। রাসেল সাহেব একটা বাইক এনে দিতে চাইলে আমি না করে দেই। রাসেল সাহেব জোর করা সত্ত্বেও আমি নিতে অস্বীকার করি। আমি তো রেডি হয়ে হেঁটে হেঁটে যেতে শুরু করলাম ভার্সিটিতে। একটু পরে মাহিও রেডি হয়ে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। 20 মিনিট সময় লাগে যেতে আমার।
আর মাহির সময় লাগে মাত্র 5 মিনিট। কলেজে পৌঁছেই মাহি গাড়িটা পাশে রেখে একটা গাছের নিচে বসে আছে। একটু পরে আমি ভার্সিটি আসলাম। ওই এদিকে শোন, জি ম্যাডাম বলেন। এই নে চাবি আর গাড়িটা পার্ক করে আয়। জি তাড়াতাড়ি। আচ্ছা। আমি চাবিটা নিয়ে গাড়িটা পার্ক করে আসলাম। আমি আরও আগে গাড়ি চালানো শিখেছি, তাই সমস্যা হয় না। আর তাছাড়া মাঝে মাঝে আমাকে গাড়ি পার্ক করতে বলে। ম্যাডাম এই নিন চাবি। তোর কাছেই রাখ। কেন? রাখতে বলেছি রাখবি, এত প্রশ্ন কিসের? আচ্ছা রাখছি। আমি চাবিটা আমার পকেটে রাখলাম। বিকেল 5টার দিকে ভার্সিটির ক্লাস শেষ হলো। আমি সোজা গাড়ির কাছে চলে আসলাম, কারণ চাবি আমার কাছে আছে। একটু পরে মাহিও গাড়ির কাছে আসলো। নে ড্রাইভ কর তুই। আমি? আজ থেকে তুই আমার পাক্কা চাকর, সব কাজ করবি আমার। জি। আজ থেকে তুই আমার গাড়ির ড্রাইভার। হুম। এখন তাড়াতাড়ি বাসায় চল। জি উঠুন। মাহি পিছনের সিটে বসলো আর আমি গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলাম। বাসার ভিতরে প্রবেশ করার একটু পরেই মাহি সিঁড়ি বেয়ে উপরে ওর রুমের দিকে যাচ্ছিল। আর তখন হঠাৎ মাহির পা পিছলে যায়। বাঁচাও বলেই চিৎকার দিয়ে ওঠে। আমি দৌড়ে গিয়েই মাহিকে ধরতে চাই, কিন্তু অনেক দেরি হয়ে যায়। মাহি সিঁড়ি থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় আর মাথাটা একটু ফেটে যায়, সেজন্য রক্ত পড়ছিল। এই দৃশ্য দেখে মাহির মা দৌড়ে এসে মাহির মাথাটা কোলে নিয়ে ওকে ডাকতে থাকে আর কাঁদতে লাগলো। তখন আমি গিয়ে মাহিকে কোলে করে নিয়ে গাড়িতে নিয়ে আসলাম, আর সাথে ওর মাও আসলো। মাহির বাবা তখন বাসায় ছিলেন না। গাড়িতে উঠেই তাড়াতাড়ি করে আমি নিজে ড্রাইভ করে একটা হসপিটালে নিয়ে আসি। 20 মিনিটের রাস্তা 10 মিনিটে আসি। তাহলে বুঝতেই পারছেন কত স্পিডে গাড়ি নিয়ে এসেছি। গাড়ি থেকে নেমে আবার মাহিকে তুলে হসপিটালের ভেতরে নিয়ে একটা বেডে শুয়ে দিলাম। তখন 2জন নার্স আর একজন ডাক্তার এসে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তখন আমি মাহির বাবাকে ফোন করে ডেকে নিলাম। খবর শুনে তিনি সাথে সাথে চলে আসলেন। প্রায় 30 মিনিট পরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। একটু কেটে গেছে, কিন্তু সমস্যা নেই, আমরা সেলাই করে দিয়েছি। ধন্যবাদ। আমার মেয়ের কিছু হবে না তো? ডাক্তার কতদিন লাগবে সুস্থ হতে? 7 দিন তো লাগবেই, কিন্তু কিন্তু কি? যদি 1 ব্যাগ রক্ত দেওয়া যায় তো ভালো হয়, কারণ রোগীর শরীর থেকে একটু রক্ত বলতে প্রায় 1 ব্যাগ রক্ত পড়েছে, তাই যদি রক্ত দেওয়া যায় তো ভালো হবে। এই কথা এখন বলছেন কেমন ডাক্তার আপনি? কিন্তু আমার মেয়ের রক্তের গ্রুপ তো ও নেগেটিভ। জি। এখন রক্ত পাবো কোথায়? আঙ্কেল আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তুমি দাও বাবা প্লিজ। আঙ্কেল এইভাবে বলছেন কেন? আমি দিব তো রক্ত, চিন্তা করবেন না। ওকে চলো তুমি আমার সাথে। জি চলুন। চলো। ডাক্তার আমাকে একটা অন্য রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পর আমি বেরিয়ে আসলাম, আর ডাক্তার সাহেব 1 ব্যাগ রক্ত নিয়ে মায়ের কেবিনে গেলেন। রক্ত দেওয়ার পরে আমাকে রাসেল সাহেব বাসায় নিয়ে গেলেন। আসার সময় কিছু ভালো ভালো ফল রক্ত হওয়ার জন্য উপযোগী সেগুলো কিনে নিয়ে আসলেন আমার জন্য। এবার আমি কিছুটা খুশি, কারণ মাহি তো অসুস্থ আর আমি রক্ত দিয়েছি, তাই একটু আরামে থাকতে পারবো। আর মাহির রোজকার অত্যাচার থেকেও কিছুদিনের জন্য রেহাই পেলাম। 2 দিন পর আমি সুস্থ হলাম ঠিক মতো, তাই আমি আবার ভার্সিটি যাওয়া শুরু করলাম। আর 4 দিন পরে মাহিকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় নিয়ে আসার পরেই রুম থেকে বেরিয়ে হতে চায় না, মাথা ব্যথা করে ওর। আজ প্রায় 1 মাস পরে মাহি সুস্থ হলো। একদিন সন্ধ্যায় আমাকে ডেকে পাঠালো মাহি। আমি তো বাধ্য ছেলের মতো মাহির রুমে চলে গেলাম। জি ম্যাডাম ডেকেছেন? কিছু কথা আছে। জি বলুন। আমাকে কে রক্ত দিয়েছিল? একটা গরিব ছেলে। ভালো মতো বল। আমি দিয়েছিলাম। তাই নাকি? জি। আচ্ছা ধন্যবাদ তোকে। জি ম্যাডাম, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনাদের জন্য এখন আমি ঠিকমতো চলতে পারছি, নয়তো তো পারতামই না। বাহ, কথা তো ভালোই শিখছিস। না তো। যাই হোক, আমি কালকেও ভার্সিটি যাব না। ওকে আমি তাহলে আসি এখন। আসি মানে? আমি কি যেতে বলেছি নাকি? না তো। তাহলে আসি বললি কেন? এমনি সরি। শোন, কালকে আমার একটা বন্ধুর থেকে কিছু নোটস নিয়ে আসবি। আমি ওকে বলে রেখেছি, তুই গেলেই দিবে। আচ্ছা। এখন যা, আর যখন মা বাবা ঘুমিয়ে যাবে তখন একবার আসবি। আর একটা কাজ আছে। কি কাজ? যা বলেছি কর, প্রশ্ন করবি না। জি আচ্ছা, এখন তাহলে কি যাব?
যা যা পড়তে বস গিয়ে। জি। আমি মাহির রুম থেকে চলে আসলাম আমার রুমে, এসে পড়তে বসলাম। কিন্তু একটু পরেই আমার আর মন বসছে না পড়ায়, শুধু মনে পড়ছে মাহির কথাটা। সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমাকে যেতে বলল কেন? এসে ভাবতে ভাবতে আমার পড়াটাই আর হলো না। গিয়ে শুয়ে পড়লাম বিছানায়। রাত প্রায় 10:30 বাজে। তখন সবাই একসাথে ডিনার করে যে যে রুমে চলে গেল। রাত যখন 11:30, তখন বাড়ির সবাই ঘুমের ঘোরে। তখন আমি মাহির রুমের দিকে গেলাম। হৃৎপিণ্ড ধুকপুক করছিল। দরজায় আস্তে করে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। সরি ম্যাডাম, বুঝতে পারিনি। আরে না, তোর জন্যই খোলা রেখেছি। ও, আমি হাবলার মতো হয়ে আছি। এখন দরজাটা লক কর ভালো করে। কেন? কেউ যেন বুঝতে না পারে ভেতরে কি চলছে তাই। কি হবে এখন? আরে দরজা লাগা তো। আচ্ছা, লাগিয়ে দিছি। এখন বিছানায় বস। কেন? এত প্রশ্ন না করে যা বলেছি কর। আচ্ছা। বিছানায় মাহির পায়ের কাছে বসলাম। একদম ঠিক জায়গায় বসেছিস। এখন কি করব বলুন? যে জন্য ডেকেছিস সেটা করবি। কি জন্য ডেকেছেন আমায়? ওই, তোকে তো বলা হয়নি। হ্যাঁ, বলেন এখন। তোকে তো পা টেপার জন্য ডেকেছি। ও, কি? অবাক হওয়ার কিছুই নেই। তুই তো আমার চাকর, আর আমি তো তোর সিনিয়র, তাই পা টেপ, পাপ হবে না। ও, মনটা একেবারে খারাপ হয়ে গেল। হাঁ করে কি দেখছিস? পা টেপ। আমি মাহির পা টিপতে লাগলাম, আর মাহি আরামে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি পারলে তরিতে আমার পা টিপাতাম, শয়তান মাইয়া। পা টিপতে টিপতে আমারও ঘুম লেগে যায়। তারপরে পা টিপে চলেছি। হঠাৎ করে পা টিপা বন্ধ হয়ে যায়, আর মাহি তখন আমাকে জোরে একটা লাথি মারে। ঘুমের ঘরে নিজের ভারসাম্য ঠিক রাখতে না পারায় খাটের এক কোনায় পড়ে গিয়ে তার সাথে আমার মাথায় ধাক্কা লাগে, আর কপালটা কেটে যায়। আমি সেটা বুঝতে পারিনি। আমি শুধু বুঝেছি যে একটু ব্যথা করছে। আমি আবারও ঠিক মতো বসেই মাহির পা টিপতে লাগলাম। হঠাৎ করেই কয়েক ফোঁটা রক্ত আমার কপাল থেকে মাহির পায়ে পড়ে। ভালো করে দেখ, থুতু দিলি নাকি? কই, কিছু না তো। দেখি দেখি। না ম্যাডাম। মাহি উঠে বসে আর আলো দিয়ে দেখে যে লাল রঙের পানি। তারপর আমার দিকে আলো দিয়ে দেখে আমার কপাল কেটে গেছে। ছি, তোর রক্ত পড়ে আমার পাটা নোংরা করে দিলি। কই রক্ত? কপালে হাত দিয়ে দেখ। ছি, রক্ত পড়ে পাটা কি করলি? যা ভাগ রুম থেকে। কেমন খারাপ মেয়ে, কপাল কেটে রক্ত পড়ছে আর ওর পা নোংরা হয়ে গেল, সেটা নিয়ে রাগ করতেছে। হায় রে মানুষ। যা এখনই রুম থেকে, নয়তো তোর 12টা বাঁচাবো। জি, যাচ্ছি। ভাগ। আমি মাহির রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে কপালটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছিল। ও এমন ব্যবহার করবে আশাই করিনি। আমার কপাল কেটে গেছে, কিন্তু এটা পরিষ্কার না করে মাহি আমাকে আরো বকা দিয়ে বের করে দিল। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। কি ব্যাপার কাব্য, তোমার কপালে কি হয়েছে? না আঙ্কেল, তেমন কিছু না। কি হয়েছে বলো? কাল রাতে খাটের সাথে ধাক্কা লেগেছে, আর সেজন্যই কেটে গেছে হালকা। ডাক্তার দেখাতে হবে নাকি? না না, তেমন কিছু না। আচ্ছা, নাস্তা করো। একসাথে নাস্তা করলাম, কিন্তু মাহির রুমেই ছিল, বের হয়নি। কিরে কিউট পোলা, এইদিকে আয়। জি ভাইয়া, বলুন। এই ফুলটা নে আর ওই মেয়েটাকে গিয়ে দে আর আই লাভ ইউ বলবি যা। আমাকে একটা লাল গোলাপ দিয়ে বললো কথাটা, আর তখন পিছনে ঘুরতেই তো অবাক। আমার চোখ কপালে উঠে গেল। না ভাইয়া, পারবো না প্লিজ। আর আমি তো নতুন না, আমার সাথে কেন র্যাগিং করছেন? দিবি নাকি প্রিন্সিপালের কাছে তোর নামে বিচার দিব? প্লিজ। না, তুই যা প্লিজ ভাইয়া। ওই। আচ্ছা, যাচ্ছি। আমি ফুলটা হাতে নিয়ে এক পা দুপো করে এগোতে লাগলাম। ওর কাছে গেলাম। আই লাভ ইউ মেয়েটার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আর সাথে সাথেই শালা হারামজাদা, লজ্জা করে না বড় আপুকে প্রপোজ করিস? আপু বিশ্বাস। চুপ কর লুচ্চা কোথাকার। না আপু। আবার মুখের উপর কথা বলিস। মাহি ঠিক করে তোকে মেরে। আপু, আমি ইচ্ছে করে প্রপোজ করিনি। তো কি নিয়ে প্রপোজ করেছিস? দুইটা বড় ভাই জোর করে প্রপোজ করতে বললো। মানে? ওই যে দেখেন, ওই যে ওরা। তারপর ওদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। মারিয়া দুইটা ছেলের কাছে চলে গেল, গিয়ে অনেক কিছুই বলল, দূর থেকে বোঝাই যাচ্ছে। তারপরে ছেলে দুইটা মাথা নিচু করে চলে গেল। মারিয়া আবার আমার কাছে চলে আসলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি।
ছোট বাবু, সরি রে, আমি জানতাম না তো। হুম। এই মাথা উঁচু করো। জি আপু। খুব লেগেছে নাকি? এসব কিছু না, কেন? প্রায় প্রতিদিনই খেতে হয় তাই। কেন, কি দোষ করো? এই যে আপনি যেমন না বুঝিয়ে মারলেন, ম্যাডামও ঠিক না বুঝিয়ে মারে। তোমার কিউট চেহারাটার মতো তুমিও ভালো। আমি একটু খুশি হলাম। বাপ্পা, লজ্জা পেয়েছো নাকি? জানি না। আচ্ছা বুঝেছি আমি। হুম। এখন ক্লাসে যাও, ছুটি হলে আমার সাথে এইখানে দেখা করবা। হ্যাঁ। ক্লাসে যাও। হ্যাঁ, টাটা। টাটা। আমি ক্লাসে চলে গেলাম, আর একটু পর মারিয়াও ক্লাসে চলে গেল। আপনারা নিশ্চয়ই ভাবছেন মারিয়া কে? মারিয়া হলো মাহির ফ্রেন্ড, আর মাহি এর কাছ থেকে নোট নিতে বলেছে। আর প্রপোজ করার কথা শুনে আমি ঘাবড়ে যাই, কারণ যদি নোটগুলো না দেয় তাহলে তো বাসায় মাহি আমার 14টা বাজাবে। আশা করি এখন বুঝতে পারছেন। 5:30 ক্লাস শেষ হলো। আমি ক্লাস থেকে বের হয়ে সেই জায়গায় চলে গেলাম। একটু পর মারিয়া চলে আসলো সেখানে। মাহি নোট নিয়ে যেতে বলেছে, তাই না? জি আপু। চলো। কোথায়? মাহির বাসায়। ও। চলো তো। জি চলেন। মারিয়ার আমি বেরিয়ে পড়লাম। এই ফকিন্নি তুক্কু, মারিয়ারও নিজস্ব গাড়ি আছে। হায় রে ফকিন্নি রে, আমার তো নিজস্ব মোবাইলই নাই। একটু পর দুজনে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি আমার রুমে চলে গেলাম, আর মারিয়া গেল মাহির রুমে। কিরে, কেমন আছিস? ভালোই। তুই? ভালো। এই নে তোর নোট। দে দে। আজকে কি হয়েছে জানিস? কি হয়েছে রে, বল না। প্রপোজ করেছে। ও মা, তাই? কে রে ছেলেটা? ছেলেটা আমাদের জুনিয়র, কিন্তু খুব ভদ্র আর কিউট। কে সে? কাব্য। কি বললি? কাব্য। ওই, তুই কোন কাব্যের কথা বলছিস? কেন, তোদের বাসায় যে থাকি সেই কাব্য। কে? আচ্ছা। কথাটা বলেই মাহি খাট থেকে নেমে সোজা আমার রুমে চলে আসলো। এসে দরজা খুলে আমার কাছে আসলো, আর ঠাস ঠাস করে 4টা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে। আমি তা হাবলার মতো হয়ে তাকিয়ে আছি মাহির দিকে। হঠাৎ এভাবে মারার কারণ কি? আর থাপ্পড়গুলো এত জোরেই ছিল যে আমার ঠোঁট অনেকটা কেটে যায় আর রক্ত পড়ছে। তখন মারিয়া আসলো আমার রুমে। হাই আল্লাহ, কি করলি ছেলেটার? ঠিক করেছি। না, ঠিক করিসনি। হ্যাঁ ঠিক করেছিস। ওর সাহস কি করে হয় তোকে প্রপোজ করার? চুপ। না জেনে না বুঝে আগে আগে শাস্তি দেওয়াটা তোর অভ্যাস হয়ে গেছে, তাই না? মানে? তারপর মারিয়া ওকে সব খুলে বলল, আর এসব শুনে মাহি সোজা আমার রুম থেকে বের হয়ে চলে গেল। খুব লেগেছে, তাই না? না, এই কিছু না। এতক্ষণ আমি মাথা নিচু করেছিলাম। বুঝি। আমি মন খারাপ করেই চুপ করে থাকলাম। ইস, রক্ত পড়ছে তো। টেবিলে তোলা রাখা ছিল, ওখান থেকে কিছু তোলা নিয়ে রক্তগুলো মারিয়া নিজে পরিষ্কার করে দিল, আর সামান্য ওষুধ লাগিয়ে দিল। এ কি, কাঁদছো কেন? জীবনে কি এভাবে যত্ন নেয়নি। আমি কই যত্ন নিলাম, এইটুকু তো করতেই হবে মানুষ হিসাবে। আমার কপালে সুখটুকু জোটেনি। ও আচ্ছা, মন খারাপ করো না। একটা কাজ করলে কেমন হয়? কেমন কাজ? আজ থেকে আমরা বন্ধু। কিন্তু তা কেমনে সম্ভব? কেন? কেন সম্ভব নয়? আপনি তো আমার সিনিয়র। তো বন্ধু কিভাবে? আপনি তো বড় আপু। চুপ, একদম চুপ। আপু ডাকবে না। কিন্তু আবার কথা বলে। ওকে, তারপরে একটা বড় সমস্যা আছে। আবার কি? আপনি বড় লোক আর আমি গরিব। ফকির বললেও চলে। চুপ, তুমি তো মানুষ। জি। তাহলে আর কোনো কথা হবে না। হ্যাঁ, আপনাকে কি বলে ডাকবো তাহলে? কেন নাম ধরে ডাকবে? কি? এটা হবে না। একদম খুন করব যদি না বলিস তো। আমি কখন না বললাম? মারিয়া বলেই তো ডাকবো। এই তো, গুড বয়। আমি আসি তাহলে। এটা বলে মারিয়া রুম থেকে বের হয়ে গেল। গুড বয় বললো, তাই না? আমি তো বয়ের ঠেলায় নাম ধরে ডাকতে চাইলাম। পরের দিন সকালে মাহি আর আমি একসাথেই ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। একসাথে, কারণ গাড়ি ড্রাইভ করছিলাম আমি, আর মাহি পেছনে বসেছিল। ওই দিন ক্লাস করে যথানামে বিকেলে বাসায় চলে আসলাম। এইভাবে প্রায় 10 দিন কেটে যায়। একদিন সকালে মারিয়া ওদের বাসায় আসলো। ওই দিন ভার্সিটি ছুটি ছিল। আরে দোস্ত, তুই?
হঠাৎ আসলি যে? কেন রে, আসা হবে না বুঝি? আরে না, তুই যখন ইচ্ছা আসবি। তা চা কফি কিছু খাওয়াবি কি না? দাঁড়া। কাব্য, এই কাব্য, ওকে ডাকছিস কেন? কফি আনতে। তখন আমি আসলাম। জি ম্যাডাম বলুন। যা 2টা কফি নিয়ে আয়। আচ্ছা, কথাটা বলেই সোজা চলে আসলাম নিচে কফি নিতে। ওকে পাঠালি কেন? ও তো চাকর না। আরে না, চাকর। তুই বুঝবি না। কেন? এই যে ম্যাডাম, ম্যাডাম এটা আপনার, আর মারিয়া এটা তোমার। এই কথা শুনে মাহি কফির কাপটা রেখে আমার দিকে ছুটে এসলো। এসেই ঠাস করে একটা থাপ্পড় দিল আমার গালে। আবারও থাপ্পড় দিতে যখনই হাতটা তুললো, তখনই মারিয়া মাহির হাতটা ধরে মাহির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। মাহি গালে হাত দিয়ে পুরো অবাক হয়ে মারিয়ার দিকে তাকিয়ে আছে। আমিও খুব অবাক হয়ে গেলাম, কারণ মারিয়া হঠাৎ করে মাহিকে থাপ্পড় মারবে এটা আমি কিংবা মাহি কেউ ভাবতে পারিনি। মাহি গালে হাত দিয়েছে। আমি জানি কেন তুই কাব্যের গায়ে হাত তুলি। শোন, আমি ওকে তুমি করে বলতে বলেছি, আর সেজন্য তোর ওকে মারাটা ঠিক হয়নি, আর তাই সেটার একটু শাস্তি তোকে দিলাম। ওই জানোয়ারটার জন্য তুই আমাকে মারলি? চুপ কর। জানোয়ার ও না, জানোয়ার তুই। কি বললি তুই? হ্যাঁ, ঠিকই বলেছি, কারণ ছেলেটা মোটেই খারাপ না, সবসময় তোর কথা শুনে, কিন্তু তুই ওকে অল টাইম মারিস, তারপরও কোনো প্রতিবাদ করে না। অনেক দিন ধরে এমনটাই দেখছি আমি, কিন্তু কিছু বলিনি। আজকে না বলে থাকতে পারলাম না। ওর জন্য আমাকে অপমান করছিস তুই? না, অপমান না রে, শুধুমাত্র তোর চোখ খুলতে চাইছি। ভালো তো। আর ইচ্ছা করছে না থাকতে। চলি রে। না, পরে যাস। না, পারবো না, চলে যাবো এক্ষুনি। বাই। বলে মারিয়া ও রুম থেকে বের হয়ে চলে আসলো। মায়ের পেছনে কয়েকবার ডাক দিলেও মারিয়া না শোনার ভান করে গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। মারিয়া কোনোদিনও মায়ের সাথে এমন ব্যবহার করেনি। মারিয়া হলো ওর সবচাইতে কাছের এবং সবচেয়ে ভালো বন্ধু। মায়ের খুব মন খারাপ হলো, আর আমার উপর প্রচণ্ড রেগে গেল, কারণ আমার জন্য আজকে মারিয়া এমন আচরণ করলোর সাথে। বাসায় প্রবেশ করে মাহি সোজা আমার কাছে এলো। কি বলেছিস তুই ওকে? বল। যে আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে মারিয়া আমার সাথে এমন ব্যবহার করলো কেন? বিশ্বাস করুন, আমি কিছু বলিনি ওকে, আর ও এমন করলো কেন তাও আমি জানি না। তোর শাস্তি তুই ঠিকই পেয়ে যাবি। বিশ্বাস করুন, আমি কিছু বলিনি। চুপ, একটা কথাও বলবি না তুই। মাহিয়ার কোনো কথা না বলে আমার রুম থেকে চলে আসলো ওর রুমে। আমি মন খারাপ আর ভয় নিয়ে ওর রুমে চলে গেলাম। না জানি কেমন শাস্তি দিবে আমাকে। ওই দিন রাতে খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে গেল। প্রায় রাত 12টা তখন বাজে। মাহি এসে আমাকে ডেকে নিয়ে গেল তার রুমে। পা টেপ। আজকে না টিপলে হয় না। চুপ কর, টেপ বলছি। খুব ঘুম পেয়েছে আর অনেক রাতও হলো, কালকে টিপে দেবনি। আর একটা কথাও বলবি না। আমাদের খেয়ে পড়ে আমার সামান্য কাজটুকু করতে পারবি না? হ্যাঁ পারবো। তাহলে কাজটা কর বলছি। তারপর মাহি শুয়ে পড়লো, আর আমি মাহির পায়ের কাছে বসে ধীরে ধীরে মাহির পা টিপতে লাগলাম। রাত যখন 1টা বাজে। হয়েছে। আমার চোখে প্রায় ঘুমই চলে এসেছে। হয়েছে, আর টিপে দিতে হবে না, আবার কালকে দিবি। এখন তাহলে আমি আসি ম্যাডাম? না, জুতোগুলো পরিষ্কার করে দিয়ে যা। এখন? তো কি, পরের কথা বলছি আমি, এখনই পরিষ্কার কর। আচ্ছা। কত যে কষ্ট, রাত জেগে সব কাজ করতে হচ্ছে। আসলে মাহি একটা কাটি শয়তান। ইচ্ছে করতেছে 2-4টা থাপ্পড় দেই, কিন্তু মেয়েদের সম্মান করি তাই মারলাম না। জুতাগুলো পরিষ্কার করার পর মাহি চলে যেতে বলেনি, কারণ মাহি ঘুমে বিভোর। জুতাগুলো পরিষ্কার করে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আমি গাড়ি ড্রাইভ করছিলাম, আর মাহি পিছনের সিটে বসেছিল। ভার্সিটি পৌঁছেই মাহি গাড়ি থেকে নেমে ক্লাসরুমে চলে গেল, আর আমি গাড়িটা পার্ক করে একটা জায়গায় বসে পড়লাম। তখন মারিয়া হঠাৎ কোত্থেকে আসলো। মিস্টার কিউট, কি খবর? আমি কিউট না তো? না রে পাগল, তুমি তো খুব কিউট। কেমন আছো? হ্যাঁ ভালোই, তুমি কেমন আছো? এই তো ভালো। কালকে মাহি তোমাকে কি কিছু বলেছে? কই না তো। আমি জানি, বলতে হবে না তোমাকে। কালকে ওভাবে চলে আসলে কেন? ভালো লাগছিল না তাই। আচ্ছা, ক্লাস শুরু হবে আমার, আর তোমাদেরও।
আসি। আমিও। দুজনে আমাদের আলাদা আলাদা ক্লাসে চলে গেলাম। ছুটির পর আবার বাসায়। এভাবে 4 দিন কাটলো। পঞ্চম দিনে ভার্সিটি যাওয়ায় কিছু ছেলে আমার কাছে আসলো। এই তুই কাব্য না? জি বলুন। ভালো হয়ে যা। আমি কি করলাম? আবার কথা বলছিস? আজব তো, আমি কি করলাম? তোর শিক্ষা দিতে হবে, বুঝেছি। এই কেড়ে তোরা? আরে তো ভাব মারাস কেন? ভয় পাই না আমি, ওকে? সাহস দেখের। তোরা কোন ভার্সিটি রে? দাঁড়া, ভার্সিটি ছুটি হোক, তারপরে বোঝাবনি। যা ভাগ, ভয় পাই না আমি। দেখে নেব তোকে। দেখ, তোর সামনেই তো আছি। চল তো, একে পরে দেখবো। যা ভাগ। ছেলেগুলো চলে গেল আর আমি ক্লাসরুমে চলে গেলাম। সেদিন মাহি আর আমি ভালোভাবে বাসায় যাই। পরের দিন ভালোভাবে কাটে। কিন্তু সপ্তম দিন যখন আমি ভার্সিটি থেকে বাইরে আসলাম একটা দোকানে যাওয়ার জন্য, হঠাৎ একটা বাইক আসছিল খুব দ্রুত। বাইকটা দ্রুত আমার দিকে আসছিল, কিন্তু আমি লক্ষ্য করিনি। কিন্তু যখন আমার কাছে চলে আসলো তখন পাশে একটু তাকালাম। তাকেই তো আমার চোখ আকাশে যেন উড়ে গেল, কারণ বাইকটা একদম আমার কাছে চলে আসলো। এখান থেকে দূরে যাওয়ার সময় পেলাম না। আমি একটা চিৎকার দিলাম, দিয়ে আর কিছু বলতে পারলাম না। বাইকটা আমাকে ধাক্কা দিল আর একটু দূরে আমি ছিটকে পড়লাম। বাইকটা পড়ে যেতে নিল, কিন্তু চালক তার ভারসাম্য ঠিক রেখে সেখান থেকে চলে যায়। আমি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু পারছিলাম না। আর তখনই সেখানে 3 জন ছেলে আসলো যারা আমাকে হুমকি দিয়েছিল, হাতে হকি স্টিক। সেদিন তো খুব বকবক করলি, আজ বল কিছু। আমি কোনো কথা বলতে পারছি না। কয়েকটা জায়গায় কেটে গেছে, কপাল থেকে টপ টপ করে রক্ত পড়ছে। কিরে, কি দেখছিস, বল কথা। সবাই হাসতে লাগলো আর 3 জন তাদের হকি স্টিক দিয়ে মারতে লাগলো আমাকে। ব্যথার যন্ত্রণায় কুঁকে উঠলাম। তারপরও ওদের মনে কোনো দয়া হলো না, মারতেই থাকলো। ব্যথা আমি চিৎকার করছি, তখন কিছু লোক আসলো আর ছেলেগুলো আমাকে জোরে কয়েকটা মেরেই বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। আর আমি ততক্ষণে আমার জ্ঞান হারিয়ে ফেলেছি। শেষের মারগুলো আমার মাথায় আঘাত করেছে, যার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। লোকগুলো এগিয়ে আসে, তাদের মধ্যে একজন ভার্সিটি ছাত্র। ও দ্রুত ভার্সিটি গিয়ে আমার বন্ধুগুলোকে বলল। আর তখন মারিয়াও সে কথাটা শুনতে পায় আর দ্রুত চলে আসে আমার কাছে। সেখানে সে দেরি না করে মারিয়ার গাড়িতে করে আমাকে নিয়ে হসপিটালে চলে আসে। আমার 2টা বন্ধু আমাদের সাথে আসে। গাড়ি থেকে নেমে আরও 2 জন আমাকে দৌড়ে একটা বেডে শুয়ে দিল। মারিয়া ফর্মটা পূরণ করলো। তারপর ডাক্তার এসে আমাকে অপারেশন রুমে নিয়ে গেল। 30 মিনিট পরে ডাক্তার বের হলো। কি হলো? এই ছেলেটা এমন অবস্থা কেমনে করে হলো? কিছু ছেলে নাকি মেরেছে আর বাইকে ধাক্কা দিয়েছে। ও 4 জায়গায় সেলাই দিতে হয়েছে? কি কি হয়েছে? কপালে, কোণে, পায়ে, হাতে আর মাথার পেছনে ফেটেছে। ও ঠিক আছে তো? এখন ঠিক আছে। রক্ত দিতে হবে? কিন্তু না দিলে চলে। বুঝলাম না ঠিক। ছেলেটার শরীরে একদম ঠিক পরিমাণ রক্ত আছে, 5% রক্ত পড়েছে, তাই তেমন ভয় নেই। ও আচ্ছা। ওর বাড়ির লোককে ডাকো। কিন্তু ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে কি? 2 দিন পরে। আচ্ছা ঠিক আছে, ওর সাথে কি দেখা করতে পারি? না, এখন না, একটু পরে। ঠিক আছে। এদিকে মারিয়া রাসেল সাহেব এবং তার স্ত্রীকে ডাকলো। মাহিকেও ডেকেছে, কিন্তু আসেনি। একটু পর মারিয়া, রাসেল সাহেব ও তার স্ত্রী আমার বেডের কাছে আসে। এসে বসে। ওদের দেখে আমি উঠে বসতে চাইলাম, কিন্তু উনি মানা করলেন। এখন কেমন লাগছে বাবা? জি আন্টি, ভালো। ব্যথা করছে খুব, তাই না বাবা? হ্যাঁ, একটু ব্যথা তো করছে। যারা তোমার এমন করেছে তাদের ভালো হবে না, তিলে তিলে মরবে। না আন্টি, কাউকে অভিশাপ দেন না, হয়তো টাকার জন্য এমন করেছে। এখন তুমি রেস্ট নাও। কে এমন করেছে? তুমি কি ওদের চিনো? না আঙ্কেল, একবার হুমকি দিয়েছিল। কে তারা? আমি তো চিনি না তাদের। শিউ তো তুমি? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, তুমি রেস্ট নাও, দুপুরে তোমার আন্টি খাবার আনবে। ওকে। চলো, রান্না করবে। চলো। ওনারা চলে গেলেন। তখন মারি আমার কাছে এসে বলল, কেমন আছো এখন? খুব ভালো। ওই, এটা মজা করার সময় না। থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিমু। হ্যাঁ। কে ছিল ওরা? বলো। জানি না তো। সত্যি বলো বলছি।
আরে আমি জানি না। ওকে বাই, আজকের পর থেকে কোনো বন্ধুত্ব নেই আমাদের। এই রাগ করো কেন? তাহলে বলো ওরা কে ছিল? ম্যাডাম ওদের ভাড়া করেছিল আমাকে মারতে। কি? মাহি? হুম। তুমি কেমনে জানলে? আজকে সকালে শুনেছি, ফোনে কাউকে বলছিল আমাকে যেন উচিত শিক্ষা দেয়। আজকে ওর একদিন কি আমার একদিন? এই ও নাকি কিছু বলবে না। চুপ একদম। দেখো, যদি ম্যাডাম কিছু জানতে পারে তাহলে তোমার আর আমার বন্ধুত্ব শেষ। কিন্তু তোমাকে মারতে চেয়েছে ওই। মারতে চেয়েছিল, মেরে ফেলতে না। ধ্যাত। যাও ভার্সিটি যাও। না। কেন? ক্লাস আছে তো তোমার। তো যাও। ওই আমি এখানে আছি তাই বিরক্ত লাগছে, তাই না? আরে কি বলো, একদমই না। তাহলে যেতে বলছো কেন? ওকে থাকো এখানে, আর পারলে কিছু ফল কেটে দাও। গুড বয়, দিচ্ছি। 2 দিন পরে আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো, কিন্তু তারপরও মাহি ওর অত্যাচার চালাচ্ছেই। যেমন মাঝে মাঝে এইটা করতে বলতো, ওইটা করতে বলতো। আমার খুব কষ্ট হতো কাজগুলো করতে। 8 দিন পরে আমার সেই ছোট ছোট 4টি সেলাই কেটে দেওয়া হলো। সেলাই কাটা 2 দিন পরেই। শোন, আজকে রাতে পা টিপতে আসবি। আর কিছুদিন পরে দেবনি। কেন? এতদিন বসে বসে গিল্লি এতে পেট ভরেনি? সরি, যাব রাতে পাঠিতে। গুড। জি, ওই দিন রাতে প্রায় 1 ঘন্টা ধরে পা টিপে নিয়েছে। এতে আমার হাতটা একটু ব্যথা করতে লাগলো। ম্যাডাম আজকের মতো থাক, হাতটা খুব ব্যথা করছে। ঢং না করে টেপ তো। ম্যাম সত্যি বলছি, কাটা জায়গায় ব্যথা করছে। ধুর শালা ছোট লোক, সামান্য একটু লেগেছে তাই এত ঢং? যা ভাগ। হ্যাঁ, মন খারাপ করে রুমে চলে আসলাম। এসে হাতে একটু ওষুধ লাগিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 2 জন বাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে গেলাম। ম্যাডাম। কি বল? আজকে গাড়িতে যাওয়া হবে না। কেন শুনি? চাকাতে একটু হাওয়া হয়তো লিক হয়েছে। এখন কি হবে? রিক্সা করে যাব। না, আজকে হেঁটে যাব, মজাই লাগবে। অনেকটা পথ হাঁটতে হবে তো। আমি যা বলেছি তাই হবে। তুই বাবাকে বলে আয় গাড়ি ঠিক করে রাখতে। আচ্ছা। আমি বাসার ভিতর গিয়ে রাসেল সাহেবকে গাড়ি মেরামতের ব্যবস্থা করতে বলে চলে আসলাম বাইরে। কিরে, হয়েছে বলা? জি। তাহলে হা করে তাকিয়ে না থেকে হাঁটা শুরু কর। হ্যাঁ চলুন বলেই দুজনে হাঁটা শুরু করলাম। মাই অনেক বক বক থুকু কথা বলছে, মাঝে মাঝে আমি উত্তর দিচ্ছি। আর আজকে আমি ভালো করে মাহির দিকে তাকালাম। মাহি এমনিতেই দেখতে একটা পরীর মতোই, আর মাহির কথা বলার ধরনটা চমৎকার। আমি মুখ ধুয়ে মাহির দিকে তাকিয়েছি। ওই কি দেখছিস অমন করে? কই কিছু না তো। দেখবি তো, আমি যে সুন্দরী। না না, আপনি তো পড়ি। কথাটা বলে মুখে হাত দিলাম, বলে বেরিয়ে গেছে। হয়েছে। হ্যাঁ, বাসলাম বাবা। আর কত দূর রে? এই তো আর 8 মিনিটের রাস্তা। ও। মাহি রাস্তা দিয়ে হাঁটছিল আর লাফালাফি করছিল। হঠাৎ করে মাহি লক্ষ্য করলো একটা গাড়ি ওর খুব কাছে চলে এসেছে। মাহি ভয়ে চিৎকার করলো, ওই। তখন আমি সাথে সাথেই মাহির দিকে তাকালাম, আর তখনই মাহির হাতটা ধরে নিজের দিকে টান দিলাম। আমি মাহিকে খুব জোরে নিজের দিকে টেনে নেওয়ায় মাহি ওর ভারসাম্য ঠিক রাখতে পারেনি, যার ফলে মাহির ঠোঁট আর আমার ঠোঁট লেগে যায়। আমি তো তখনই চোখ বন্ধ করে নেই, আর মাহিও। একটু পরে মাহি নিজেকে ছাড়িয়ে নিল। কপাল ভালো যে কোনো লোক আমাদের দিকে তাকিয়ে নেই। আমি তো ভয়ে শেষ, ঘামতে লেগেছি ভয়ে। না জানি আমার কপাল আজকে খুন ঝড় যাবে। কিন্তু মাহি আমাকে কি মারবে? উল্টো ওর লজ্জায় শেষ। মাহির গাল লাল হয়ে গেছে লজ্জায়। ম্যাডাম সরি, আমি বুঝতে পারিনি যে এমনটা হবে। মাহি কোনো কথা বলছে না, মাথা নিচু করে হাঁটছে, আর চেহারায় লজ্জা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আহা ম্যাডাম, ক্ষমা করে দিন না এবারের মতো। মাহি এখনো লজ্জা মাখা মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটছে। ম্যাডাম, আপনাকে ওখান থেকে না টেনে আনলে আপনার তো ক্ষতি হয়ে যেত। সরি ম্যাডাম। ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে হবে, তাড়াতাড়ি চল। ক্ষমা করেছেন তো ম্যাডাম। দেখ, তোর কোনো ভুল নেই, শুধু শুধু ক্ষমা চাইছিস কেন? হ্যাঁ, আমি তো অবাক, কার মুখে কি শুনছি। চল তো। হ্যাঁ চলুন। দুজনে ভার্সিটি চলে আসলাম। মাই সোজা ওর ক্লাসরুমে চলে গেল, আর আমি একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম। কিন্তু আমার মন থেকে এখনো ভয় যায়নি, কারণ ওইটা মাহি, যে মেয়ে একটুতে কত অত্যাচার করে
সেই মেয়ের ঠোঁটে ঠোঁট পড়েছে আমার। এবার না জানি কত বড় শাস্তি দেবে। হঠাৎ সেখানে মারিয়ার আগমন ঘটল। ডিয়ার কাব্য সাহেব, কিটা ভাবো গো? অনেক কিছু। মানলাম, কিন্তু এমন করে ঘামছো কেন? অনেক বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে যে আমার হাত পা কাঁপছে। কি ঘটনা? আমাকে একটু বলো না গো। না, বাদ দাও তো। ওই বলো। শুনবে তো? শুনবো, বলো। না গো, লজ্জা লাগছে আমার, আর ভয়ও। ঢং না করে বলো তো। আচ্ছা শোনো। তারপর আমি সবটা খুলে বললাম মারিয়াকে। এসব শুনে মারিয়া হাসতে হাসতে শেষ। তার মানে যে তোমাকে সহ্য করে না সেই তোমাকে কিস করলো? আরে না, ইচ্ছে করে না তো। যাই হোক, কিস তো। ধুর। আচ্ছা, একটা কথা বলি। বলো। আর হয়তো মাই তোমার গায়ে হাত তুলবে না। কেন? আমি বলছি মিলিয়ে নিও। মারবে রে, এবারে তার ওর বড় শাস্তি অপেক্ষা করছে আমার জন্য। চুপ শালা, আমি বলছি না মারবে না। দেখবো না কেমন সত্যি হয় তোমার কথা। গো, সত্যি হবে। হাস। আচ্ছা আমি যাই, ক্লাসে মাহিকে একটু টাইট দিতে হবে। না না প্লিজ। ভয় পেও না, তোমার কথা বলবো না। প্রমিস? হ্যাঁ রে, প্রমিস। আচ্ছা আমি ক্লাসে যাই। যাও, গুড বাই। আমি ক্লাসে চলে গেলাম, আর মারিয়া ওর ক্লাসরুমের দিকে গেল, গিয়ে মাহির পাশেই বসলো। কেমন আছেন মিস? জানি না রে। মানে? না মানে ভালোই আছি, তুই কেমন আছিস? ভালোই, কিন্তু কিন্তু কি? একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। কি কথা বল। না থাক, বাদ দে। বল না। ওদিকে দেখলাম কাব্যের চেহারায় লজ্জা আর ভয়, এদিকে তোর চেহারায় লজ্জার ছাপ দেখা যাচ্ছে। কই, আমি কেন লজ্জা পাবো? আমি কি জানি কেন। আচ্ছা, কাব্য কি ভয়ে ঘামছে নাকি? আর বলিস না, ভয়ে ঘামছে, হাত পা কাঁপছে, ওর গাল লাল হয়ে আছে। পাগলির মতো হাসছিস কেন? না এমনি। বল বলছি, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আরে ওর জন্যই হাসছি। কেন, কি করেছো? কিছু না। ওই কি ভাবছিস? না না, কিছু না তো। বলবি কি না? আরে তেমন কিছু না রে। ওকে বাই, আমার সাথে কথা বলবি না। ওকে। শোনা, রাগ করে না, বলছি বসো। শুনবো না। সরি রে বাবু, বসো বলছি। বল বল। তারপর মারিয়া আবার এইসব কথা শুনলো মাহির কাছে। এইসব কথা বলতে গিয়ে মাহির গাল আবারও লাল হয়ে গেছে। ও মা, এ মাই এত শরম পাইছে কই থেকে? হ্যাঁ কিরে, এত লজ্জা কবে থেকে জন্ম নিল তোর? কই লজ্জা পেলাম? তাহলে গাল এত লাল হলো কেন? জানি না। একটা কথা বলি? বল, কত কথা বলবি? কাব্য মনে হয় তোকে ভালোবাসে। হাই রে মায়া রে, কাব্যরে মারছে রে। কি? আর একটা সত্য কথা বলি। বল। তুই ওর প্রেমে পড়ে গেছিস। আরে না, কি বলিস? তাই যদি হয় তাহলে তোর গাল লাল কেন? এতক্ষণে তো ওকে মারার কথা তোর। জানি না। আমাদের মাহি একটা জুনিয়র ছেলে প্রেমে পড়েছে। ধ্যাত, স্যার এসেছে, ওঠ। সবাই উঠে দাঁড়ালো। স্যার এসেছে তাই। তারপর সবাই পড়ায় মনোযোগ দিল। ওই দিন ক্লাস সব শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছি। একটু পরে মাহি আসলো, কিন্তু আমাকে দেখে মাথা নিচু করে ফেললো। যাকে দেখে আমি মাথা নিচু করি, সে আজকে মাথা নিচু করছে। কেউ আমারে বোঝাও। চল বাসায় যাব। জি চলুন। দুজনে হাঁটতে লাগলাম। হঠাৎ করে মাহির নজর পড়ল ফুচকার দোকানে। খাবো, কিন্তু টাকা নেই তো কাছে। কিছু বললেন? না না, চল বাসায়। জি বলুন। পরে আর কেউ কোনো কথা বলেনি, সোজা বাসায় চলে গেলাম। সন্ধ্যায় আমি একটু বাজারের দিকে আসলাম। এসে কিছু একটা খাবার কিনে নিয়ে বাসায় গেলাম। গিয়ে মাহির দরজায় হালকা নক দিলাম। কে? ম্যাম আমি। ও, আয় ভেতরে। কি করেন? এই তো বসে আছি, তোর পেছনে কি আছে দেখা। রাগ করবেন না তো? আরে না, দেখা। এই যে আপনার জন্য নিয়ে আসলাম। পেছন থেকে একটা প্যাকেট বের করলাম আর তাকে দিলাম। ওয়াও, ফুচকা। জি। দে না, আর দেরি সহ্য হচ্ছে না। নিন খান, আমি যাই। আমি ওকে ফুচকা দিয়ে চলে আসলাম আমার রুমে। এভাবে 7 দিন কেটে গেল। এই কয়েকদিনে মাহি আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে।
অনেকটা ফ্রেন্ডলি হতে চাইছে, কিন্তু আমি গরিব বলে সেটা হতে দিচ্ছে না, কারণ আমার আর মাহির বন্ধুত্ব মানায় না। দিনটা শুক্রবার। আমি আজকে সন্ধ্যায় আবার মাহির জন্য ফুচকা নিয়ে আসলাম। ম্যাম, আপনার জন্য। দে দে, পানি চলে এসেছে মুখে। এই নিন। আপনি খান, আমি যাই। কই যাবি? আমার রুমে যাব। এদিকে আয়। কেন? আসতে বলেছি, আসবি। বলুন। হা কর, কোনো কথা বলবি না। তারপর আমি ভয়ে ভয়ে হা করতেই একটা ফুচকা আমার মুখে দিল। আমি তো অবাক, এটা আমার সাথে হবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। কি হলো, খা। একটু পর হঠাৎ মাহি বলে উঠল, বিয়ে হয়ে গেল কেমন হয়? কার? কেন বুঝিস না? না তো। তোর আর আমার। আমি আর কোনো কথা না বলে আমার রুমে চলে আসলাম, কারণ এবার আমি ভালোভাবে বুঝতে পেরেছি মাহি আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু আমার সাথে তো সেটা মানায় না। আমি গরিব আর মাহি বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই আমাদের কোনো সম্পর্কই মানায় না। পরদিন সকালে আমি রেডি হয়েছি ভার্সিটি যাওয়ার জন্য। এমন সময় মাহি আমার হাত টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে মাহি ড্রাইভ করছে। আমরা কোথায় যাচ্ছি? কালকে রুম থেকে অমন করে বেরিয়ে গেলি কেন? অনেকটা রেগে আছে, কিন্তু সাজুগুজু করেছে। না মানে এমনি, সরি। চুপ। আমরা যাচ্ছি কোথায়? ভার্সিটি? না। তাহলে কোথায়? কাজী অফিস। কি? আমার তো জীবন তেনা তেনা হয়ে যাবে এবার। সবাই আমার জন্য দোয়া করেন প্লিজ। চুপ থাক। না, আমি কাজী অফিসে যাব না। কেন যাবি না? কেন? না, আমি বিয়ে করব না কাউকে। কাউকে বিয়ে করতে বলিনি তো, আমাকে বিয়ে করবি। না, একদমই না। আপনাকে কেন বিয়ে করতে যাব? কেন? আমার মধ্যে খারাপ কি আছে? ক্লাসের প্রায় সব ছেলে আমার জন্য পাগল। হ্যাঁ, এত ভাব মাইরেন না। আমার ক্লাস, আপনার ক্লাস সহ ভার্সিটির অনেক মেয়ের ক্রাশ আমি। কি? মাহি গাড়ি ব্রেক করে থামালো রাস্তার পাশে। তারপর আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ সময়। হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমার গালে একটা কামড় দিল। আউচ! এটা কি হলো? ব্যথা দিলেন কেন? বেশ করেছি কামড় দিয়ে। কেবল কোনো কথা বললাম না। মাহি আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে আর আমি বসে আছি, কিন্তু আমি এখনো জানি না যে কোথায় যাচ্ছি। প্রায় 1 ঘন্টা পর একটা নদীর পাশের রাস্তায় গাড়ি থামিয়ে মাহি গাড়ি থেকে বের হলো। অন্য পাশে এসে গাড়ির দরজা খুলে আমাকে বের করলো। তখন আমি কিছুই বলিনি, চুপচাপ বের হলাম। চল ওদিকে যাব। কোন দিকে? কোন দিকে আবার? ওই যে নদীর তীরে। কেন? ওখানে গেলে কি হবে? তোর সাহস তো দেখে দিন দিন বাড়ছে। চল আমার সাথে। চলুন চলুন। তারপর হঠাৎ করে মাহি আমার হাত ধরে হেঁটে যেতে লাগলো নদীর পাশে। বেশি না, মাত্র 2 মিনিট লাগলো। দুজনে ওখানে বসলাম। আমি মাহির থেকে অনেকটা দূরে বসলাম, কিন্তু এ কি, আমি যতই সরছি মাহি ততই কাছে আসছে আমার। আমি তো মহা বিপদে পড়লাম। যদি কাছে এসে আবার কামড় মারে গেলে? ওই থাম তুই। এত কাছে আসছেন কেন? আমার ইচ্ছে হয়েছে, আসছি, তাতে তোর কি? আমার কি মানে? আমার কাছে আসছেন আর আমাকে বলছেন আমার কি? হ্যাঁ বললাম তো। কি করবি শুনি? কি করব জানেন? হ্যাঁ বল শুনি। আমি চুপচাপ বসে যাব। বস, একটা কথা বলবো। জি বলুন। তোর হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সত্যিই বলবো। জি হবে বিশ্বাস, আপনি বলুন। যেদিন তুই আমার রক্ত দিলি, আর যখন সেটা জানতে পারলাম তখন থেকেই তোকে একটু একটু ভালো লাগতো, কিন্তু কিছুই বুঝতে দেইনি তোকে। তারপরে আরো কত কি হলো, তোকে পিটিয়ে নিলাম। তবে ওদের এত মারতে বলিনি, ওরাই বেশি মেরেছে। বিশ্বাস কর, আমি শুধু বলেছিলাম এমনি 2-4টা থাপ্পড় মারতে। তুই সেদিন আমার আর ওদের কথা ফোনে শুনলি, সেটাও দেখেছি আমি, কিন্তু তারপরেও বাবাকে বা অন্য কাউকে কিচ্ছু বলিনি। এটাতে তোরা আরো বেশি খারাপ লাগা শুরু করে, রাত জেগে আমার অত্যাচার সহ্য করতে। তারপরেও সেদিন তোরা আমার ঠোঁটের স্পর্শ হয়। জানি না ওই আহত ছোঁয়াতে তোকে ভালোবেসে ফেলি। আরো কত কি হলো, তারপরেও তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সবগুলোতেই তুই আমার অহংকারটা বন্ধ করে দিয়েছিস। তোকে যত কষ্ট দিয়েছি ততটাই সহ্য করেছিস তুই সত্যিই একটা পাগল। জানি না এত কষ্ট দেওয়ার মাঝে কখন তোকে ভালোবেসে ফেলেছি। দেখ, আমার কোনো ভুল নেই। নারিয়ার থেকে তোর প্রশংসা আর নিজের চোখে দেখা তোর এত সরলতাকে ভালোবেসে ফেলেছি। আমার দোষ নেই, সব দোষ আমার এই বেহাইয়া মনটার।
জানিস তো, মানুষের মনটাই এমন, কখন কাকে ভালো লাগে আর কখন কাকে ভালোবেসে ফেলে বোঝা মুশকিল। তাছাড়াও তোকে কি করে ছাড়ি আমি বলতো? তোর রক্ত যে আমার শরীরেও আছে। এইসব কথা মাহি একেবারে বলে চুপ হয়ে গেল। ভুল কিছু কিন্তু বলেনি, কারণ মানুষের মনটা আসলে বেহায়া, কখনকার মায়া পড়ে যায় সত্যিই বোঝা মুশকিল। মায়ের এইসব কথা শুনে আমি চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছি, কারণ আজকে কার মুখে কি শুনছি আমি? আমাকে নাকি পরীক্ষা করতে এত অত্যাচার করছে। হায়রে মেয়েরে, পরীক্ষা করার আরো কত উপায় ছিল, কিন্তু এই মেয়ে অত্যাচারটা বেছে নিয়েছে। মাথায় যেন ছিট আছে পাগলি মেয়ের। অনেকক্ষণ চুপ থাকার পরে আমি মুখ খুললাম। আমার কিছুটা রাগ উঠে গেছে। আপনি কি পাগলি নাকি? মাহি মাথা নিচু করে বসে আছে। কি হলো? হ্যাঁ পাগলি, কখনো তো ভালোবাসিনি কাউকে, তাই ভালোবাসার মানুষ কি করে পরীক্ষা করতে হয় জানি না। আমার দোষ কি? মাহির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আর শোন, তুই রাজি হ কিংবা না হ, আমার বাচ্চার বাবা হবি তুই। কি? মাইয়া বলে কি এসব? না মানে, তোকে জোর করেই বিয়ে করব, তাই বোঝাতে চাইলাম আর কি। ও তাই বলেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তোর কোনো বাহানা চলবে না আমার কাছে। আমি তো বেচারা চুপ হয়ে আছি। চলুন। আর কোনো কথা না বলে উঠে চলে আসলাম। এসে গাড়িতে বসিয়ে মাহি নিজে আবার ড্রাইভ করতে লাগলো। সব ঠিক আছে, কিন্তু যাচ্ছি কোথায় আমরা? আপাতত একটা হোটেলে খাবার খাওয়ার জন্য। ওই যে হোটেল? হ্যাঁ চল, চল খেতে যাই। যান, খেয়ে আসুন। আর তুই কি করবি? কেন, গাড়িতে বসে থাকবো? খাবি না? তোর না ক্ষুধা পেয়েছে? তা তো খুব। তাহলে খেতে চল। না, আমার কাছে খাওয়ার টাকা নেই। আমার অবস্থা এমন হয় মাঝে মাঝে, খাওয়ার জন্য টাকাই হয় না। হায় রে কপাল রে, চল তো। মাইয়ার আমাকে কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে হোটেলে নিয়ে গেল। কয়েকটা লোক আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু মাহি সেসবের পাত্তা না করে চলে আসলো হোটেলে। তারপর দুজনে পেট পুড়ে বিরিয়ানি কিনলাম, থুকু খেলাম। খাওয়া শেষে মাহির বিল মিটে আবার গাড়িতে চলে আসলো। ধন্যবাদ ম্যাম। ম্যাম কে? কিসের ম্যাম? না মানে ম্যাডাম আর কি। বাহ, বউ বলবে আমাকে বউ, বুঝলি? কি? এত অবাক হওয়ার কি আছে? কিছু না, কিন্তু এখন কোথায় যাব আমরা? কোথায় আবার? চাঁদছুর বাড়ি। কেন হঠাৎ ওখানে কেন? মিমির বিয়ে তো, তাই। ও এই ব্যাপার, তা আমাকে আগে বললেন না কেন? এমনি, এখন গাড়িতে উঠ, তাড়াতাড়ি যেতে হবে। ড্রাইভার, একদমই আস্তে করে বললাম কথাটা। সমস্যা নেই, চল। তোর বউ তো কাল ড্রাইভারি করতেই পারে। বাপরে, কি শার্প কান, এত আস্তে কথাও শুনলো। কি হলো, ওঠ গাড়িতে। আমি আর মাহি গাড়িতে উঠে বসলাম। মাহি ড্রাইভিং সিটে আর আমি তার পাশের সিটে। সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম সেখানে। তারপর দুজনকে আমাদের রুম দেখিয়ে দেওয়া হলো। রাসেল সাহেব আর ওনার স্ত্রী নাকি আসবেন না, কাজের অনেক চাপ, তাই মাহি আর আমি আসলাম। বিয়ে আরো 5 দিন পরে হবে। হুদা এতদিন আগে আসলাম, কলেজ মিস হলো, এর মধ্যে শপিং এর কাজটাও সেরে ফেললো সবাই। আমি তেমন কিছু নিতাম না, কিন্তু মাহি জোর করে আমার জন্য কাপড় কিনেছে। আমার কাছে এখন এসে স্বপ্নের মতো লাগছে, কারণ একটা ডাইনি কি করে এত নরম মনের হতে পারে? তবে হতেও পারে, কারণ মানুষ চারটাই এমন। আর মাহির তো মেয়ে, তাই রূপ বদলাতে সময়ই লাগবে না। তবে মানতে হবে মেয়েরা অনেক ভালো, কারণ খারাপ সময়গুলোতে তারা নিজেরা সহজে মানিয়ে নিতে পারে। তবে ছেলেরাও কম না। মেয়েদের নিয়ে কখনোই বাজে কথা বলা যাবে না, তবে দোষ করলে শাসন করা যাবে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বারণ করেছেন নারীদের গালি দিতে। তাই বলে যে মেয়েরা ছেলেদের গালি দেবে তাও না, কারণ মনে রাখবেন আপনার পিতাও একজন পুরুষ মানুষ। গায়ে হলুদের দিন আমি একটা মেয়ের সাথে কথা বলি, আর এটা মাহির নজরে পড়ে, কিন্তু আমাকে কিছুই বলেনি, কারণ এটা বিয়ে বাড়ি, রাতের বেলা। তোর সমস্যা কি? ওই পেতনির সাথে এত কিসের কথা? আপনার সমস্যা নেই তো, মেয়েটা তো সুন্দরী। হারামি, কোনো মেয়ের সাথে কথা বলবি না তুই। কেন? আমি বারণ করছি তাই বলবি না, কারণ তুই আমার হবু বর। কইছে তোরে বিয়ে করব না, মনে মনে বললাম। চাচি ডাকছে, গেলাম আমি, আর আমার কথা মাথায় রাখবি। আজকে বিয়ে হবে, সবাই খুব সেজেছে, মাহিও সেজেছে, তবে বেশি না, কিন্তু মাহির হালকা সাজাতে ওকে অপূর্ব সুন্দরী লাগছে। অনেক কয়েকটা ছেলে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।
আমি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছি। সন্ধ্যার সময় আমি দাঁড়িয়ে আছি একটা দেয়াল ধরে, ওখান থেকে সবকিছুই দেখা যাচ্ছে, আর কোনো মানুষজনও নেই, তাই ওখানে এসেছি। তখন সেখানে সুমু আসলো। মাহি যে মেয়েটার সাথে কথা বলতে বারণ করেছিল ওই মেয়েটার নামই সুমু। হাই হ্যান্ডসাম। কাকে বলছেন? আমি একটা নীল পাঞ্জাবি পরে আছি, আর অন্য কাপড়গুলো দামি। মাহি পছন্দ বলে কথা। কেন, তোমাকে বলছি, অনেক হ্যান্ডসাম লাগছে তোমাকে। ধন্যবাদ। আমাকে কেমন লাগছে বললেন না যে? আপনাকেও সুন্দর লাগছে খুব, ময়দা সুন্দরী। তাই বুঝি আমাকে সুন্দরী লাগছে? হ্যাঁ, সত্যি বলছি। ওইদিকে কি, ওটা দেখো। অন্যদিকে তাকাতেই কই কি, সুমুর কথায় আমি অন্যদিকে ঘুরে তাকাতে দেখি মাহি আমাদের দিকে আসছে। আর ঠিক তখন সুমু হঠাৎ করে আমার গালে একটা চুমু দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আমি বরফ হয়ে যাই। এ মেয়ে কি করলো? আর এই দৃশ্য দেখে মাহির মাথা বেগড়ে গেল, জোরে জোরে হাঁটতে লাগলো। এদিকে আমি বরফের মতো হয়ে গেছি। এরকম আচমকা থুকু চুমু পেয়ে তবে শখ বললেও চলে। মেয়েটা যে লুচুতা মানতে হবে। মাহি তাড়াতাড়ি করে আমাদের কাছে আসলো। এসেই কষে দুইটা থাপ্পড় বসিয়ে দিল সুমুর গালে। থাপ্পড় খেয়ে সুমু ভেবাচাকা খেয়ে গেল। আজাইরা ওকে থাপ্পড় মারবে কেন এসব ভেবে মাহি প্রচণ্ড রেগে আছে। সুমুর চুলের মুঠি ধরে ওর মাথার দেয়ালে জোরে একটা ধাক্কা দিল। ধাক্কাটা সুমুর মাথায় লেগেছে। তারপর সুমুকে ছেড়ে দিয়ে আমার কাছে আসলো। মাথার যন্ত্রণায় সুমু বসে পড়লো মাটিতে। মাহির এমন অগ্নিরূপ দেখে আমার হাঁটু কাঁপতে শুরু করেছে ভয়ে। না জানি এবার কি ঝড় যাবে আমার উপর দিয়ে। খুব শখ তাই না মেয়েদের থেকে চুমু নেওয়ার? এই নে। কথাটা বলে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল মাহি। কিন্তু পরক্ষণে আমি নিজেকে আলাদা করে নিলাম। আমার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে আমি রেগে আছি। হঠাৎই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম মাহির গালে। মাহি একদম যেন আকাশ থেকে পড়ল। এতটা অবাক জীবনে কখনো হয়নি সে। গালে হাত দিয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই বোকারামটা ওকে থাপ্পড় মারলো। ভাবতে মাহির কেমন যেন লাগছে, যে কিনা মুখ বুঝে সবকিছু সহ্য করেছে, সে থাপ্পড় মারলো। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, তুললাম। এটা কি ঠিক করলি তুই? হ্যাঁ, 100% ঠিক করেছি আমি। কারণ স্যার একজনের ক্ষতি করতে করতে আপনার সয়ে গেছে, তাই না? অন্যের জীবনের দাম নেই আপনার কাছে। ওই কুত্তের সাহস কি করে হয় তোকে চুমু দেওয়ার? কেন, সমস্যা কই? চুমু আমাকে দিয়েছে, আপনাকে তো দেয়নি। তুই শুধু আমার, বুঝলি? তোকে যদি কেউ স্পর্শ করে তাহলে তাকে দুনিয়া থেকে তুলে দেব। মনে রাখিস, যে কোনো মূল্যে তোকে আমার করব। দেখা যাবে। মাহিয়ার কোনো কথা না বলেই হেঁটে হেঁটে চলে গেল সেখান থেকে। আর এদিকে আমি সুমুকে দাঁড় করিয়ে নিজেই ধরে নিয়ে গেলাম বাথরুমে। তারপরে সুমু বাইরে এসেই রেস্ট নিতে খাটে শুয়ে পড়ল, আর আমি আবারও বাইরে চলে আসলাম। সুমু যা বোঝার বুঝে গেছে। পরের বার যদি সে আমার পিছনে লাগে তাহলে মাহি ওকে খুন করবে। একদম লেডি গুন্ডা একটা। বিয়েটা ভালোভাবেই হয়ে গেল। মাহির চাচাতো বোনের সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। বরযাত্রী বউ নিয়ে বিদায় হলো। বিদায় হবার সময় হায়রে কান্না। আমি বাসার ছাদে আসলাম। এসে মাহির কথা ভাবছি, কারণ মাহি তখন আমাকে ভালোবাসে। তাহলে এখন আমারই আইডিয়া ওর ওপর প্রয়োগ করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে মাহি কতটা ভালোবাসে আমাকে। যদি ভালোবাসে তাহলে হাজার অপমান আর অত্যাচার সহ্য করেও থাকতে চাইবে, আর যদি ভালো না বাসে তাহলে তো একটুতে ছেড়ে চলে যাবে। এইসব ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আকাশ দেখছি। তখন মাহি আসলো আর পা টিপে টিপে আমার কাছে আসলো। কিন্তু আমি এখনো বুঝতে পারিনি যে আমার পিছন কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে। এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরায় আমি কিছুটা ঘাবড়ে যাই, আর সঙ্গে সঙ্গে পেছনে ঘুরি। তখন দেখতে পাই যে এটা মাহি। কোনো কথা না বলেই কষে একটা থাপ্পড় মেরে দিলাম। মাহি ভাবছে বড় হয়েছে তো কি হয়েছে, ভালোবেসে তো ছোট বড় দেখার কোনো মানেই হয় না। থাপ্পড় খেয়ে মাহি খুব অবাক হয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি একটা সহজ সরল ছেলে কি করে এতটা কঠিন মানুষ হতে পারে। আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছি, আর মাহি গালে হাত দিয়ে মায়া ভরা চোখে তাকিয়ে আছে আমার দিকে। সমস্যা কি আপনার? হ্যাঁ? মাহি চুপ করে আছে। এটা কেমন ভদ্রতা? হ্যাঁ, একটা ছেলেকে এভাবে পিছন থেকে আচমকা জড়িয়ে ধরতে লজ্জা করে না? যদি ভয় আমার কিছু একটা হয়ে যেত? না, কিচ্ছু হবে না তোমার। কে বলেছে হবে না? এভাবে রাতের বেলা এমন করলে যে কোনো মানুষ ভয়ই পেয়ে যাবে। আর কোন একটা ভালো মেয়ে কখন একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরবে না? আর আমি তো আপনার স্বামীও না, তাহলে এমন কেন? তখন ঠোঁটে ঠোঁট রাখলেন। কেমন ভদ্রতা এইসব? জান,
ভালোবাসি তোমাকে খুব, সব করতে পারি তোমার জন্য। আর তখন ওই মেয়েটা তোমার গালে চুমু দেওয়া দেখে মাথায় রক্ত উঠে গেছিল। এভাবে যে ওকে মারলেন, যদি মেয়েটা মারা যেত? কি আবার হতো, লাশটা গুম করতাম। চুপ, আপনি কি মানুষ নাকি জানোয়ার? না, আমি তো তোমার কাছে জানোয়ার, তবে এই জানোয়ারটাকেই কবুল বলে বিয়ে করতে হবে। মোটেও না, আমি কখনোই বিয়ে করব না আপনার মতো মেয়েকে। হ্যাঁ, শুধু আমাকে করবি। ধুর, ভাল লাগে না। মাহি কিছু বলতে যাবে তার আগেই আমি ওই সামন থেকে চলে আসলাম। মাহি ভাবলো অন্যদিকে যাবে, কিন্তু না, পেছনে করে দেখে আমি সিঁড়ি বেয়ে নেমে গেলাম। মাহিও তাড়াতাড়ি করে আমার পেছন পেছন আসলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ আমি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছি। মাহি বেচারি মন খারাপ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। পরদিনই, মানে কালকেই চলে যাবো আমরা দুজন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবারও রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। তারপর ফোন হাতে নিয়ে গেমস খেলতে লাগলাম। একটু পরে দরজায় কে যেন বারবার ধাক্কা দিচ্ছিল। অন্যের বাড়ি, তাই জোরে কিছু বলতে পারছি না। অগত্যা উঠে গিয়ে দরজা খুলতেই হরমর করে মাহি রুমে প্রবেশ করলো। মাহি একটা নীল রঙের শাড়ি পরে আছে, অপূর্ব লাগছে মাহিকে, যেন কোনো আকাশের পরী। এই, এটা কি হলো? হ্যাঁ, কেন, কি হবে? আপনি এভাবে রুমে প্রবেশ করলেন কেন? আমার আদর নিতে। আদর? কিসের আদর? কেন, আমার স্বামীর থেকে যে আদর দরকার তাই নিব। ছিছি, আপনি এতটা নিচে নেমে যাবেন ভাবিনি। বেরোন বলছি। না, যাব না আমি, আদর দাও তারপর যাব। না সরি, হবে না। আমি আপনাকে না ভালোবাসি আর না বিয়ে করব। বেশি জেদ করলে কিন্তু আরো একটা থাপ্পড় মারবো। ওকে। এই, কি করলেন? কেন বাবু, দেখো আদর করবা না? এই লুচ্চা, বের হ। না, আদর দাও, নয়তো চিল্লাবো। এবার তো আমি মাইনকা চিপে পড়লাম, কারণ যদি চিল্লানি দেয় তাহলে তো মানিক তো সব যাবে, আর সাথে রাসেল সাহেবের কাছে ছোট হতে হবে। তাই ঠান্ডা মাথায় ভেবে চিনতে বলতে লাগলাম, দেখুন, এটা অন্যের বাড়ি, এখানে কোনো আদর টাদর না। তাহলে কোথায়? আগে বাসায় চলুন, তারপর আদর দেব। সত্যি? এখন যান প্লিজ। ওকে যান, বিশ্বাস করলাম। মাহি আমার কাছে এসে আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি কিছু বলিনি। আমি ভাবছি হয়তো জিতে যাবে মাহি, কারণ তাপ্পর খাওয়ার পর আর অপমানের পর এখনো টিকে আছে। আর 30 মিনিট পরে আমি আর মাহি বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আসার সময় মাহি গাড়ি ড্রাইভ করেনি, ড্রাইভ করেছে আমি। গাড়িতে আমার কান মাথা খেয়ে ফেলেছে মাহি। এই প্রশ্ন ওই প্রশ্ন, আরো কত কি কথাই না বলেছে। আমি কিছু না বলে চুপচাপ সব সহ্য করে নিলাম। আমার গালে কয়েকটা চুমু খেয়েছে মাহি, তারপরে চুপ করে আছে। সন্ধ্যার পরে বাসায় ফিরলাম, ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে শুয়ে পড়লাম যে যার মতো। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই বেবাচাকা খেয়ে যাই, কারণ মাহি আমার সামনে দাঁড়িয়ে আছে, শাড়ি পরে আছে, কিন্তু ওর পেট বের করে রেখেছে যাতে আমার নজর কাটতে পারে। নিজেই নিজের ঠোঁট কামড়ে ধরেছে, এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে কাছে ডাকছে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আদর দাও এখন। এই এখন? হ্যাঁ জান, এখন। এটা কেমন কথা? কিসের আদর? হ্যাঁ, বিয়ে হয়েছে নাকি আমাদের যে আদর দেব? শাড়িটা খুলে ফেলিস শোনা। এই না, প্লিজ না। তাহলে কাছে আসো আদর দিতে। না, এটা সম্ভব না, আমি আপনাকে ভালোবাসি না। তাছাড়া বিয়ের আগে এইসব হারাম। তাই বুঝি বাবু, তুমি যদি কিছু না করো তাহলে জোরে চিৎকার করব। মাহি এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। আমি বুঝতে পারছি কিছু একটা হতে চলেছে। মাহি সামনে এগোচ্ছে আর আমি পিছনে সরছি। পিছনে যেতে যেতে দেয়ালের সাথে লেগে যাই আমি। আর ততক্ষণে মাহি আমার খুব কাছাকাছি চলে এসেছে। আমার ঠোঁট থেকে মাহির ঠোঁটের দূরত্ব 1 সেন্টিমিটার। একজনের নিঃশ্বাস অন্যজনের ঠোঁটে পড়ছে, কিন্তু আমার এমন অবস্থা যে নিঃশ্বাসটা ফেলতে পারছি না। জান, পাগল হয়ে যাব। চলো না, প্রেম সাগরে ডুব দিই, বিয়ের পরে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। কথাটা শেষ করেই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। মায়ের অবস্থা দেখে মনে হচ্ছে ও গত 2 দিন যাবৎ ক্ষুধার্ত ছিল, তাই এমন করছে। আমি নিজের ওপর কন্ট্রোল রাখতে পারিনি, তাই আমি ঠিকমতো রেসপন্স দিচ্ছি। হঠাৎ করেই পাশের টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। দুজনেই ধরপড়ে উঠে একে অপরকে ছেড়ে দিলাম। মাহি আর আমি দুজনে লজ্জায় লাল হয়ে গেছে। মাহি তো মাথা তুলতে পারছে না লজ্জায়। ঢং কত! আমারও একই অবস্থা, কিন্তু ফোনটা বেজে ওঠা হাতে নিয়ে কল রিসিভ করলাম। কি?
কাব্য, এখন কোথায় আছো তুমি? তাড়াতাড়ি বলো। এই তো বাসাতে আছি আমি, কিন্তু কেন? এখনই এই কাজে অফিসে চলে এসো। কাজী অফিস? কেন? আমি কেন যাব? আমি বিয়ে করতেছি, তাই আসবে। আর হ্যাঁ, মাহিকেও সাথে নিয়ে আসো, সাক্ষী হিসেবে তোমাদের লাগবে। কি? অবাক হওয়ার কিছু নেই। মাহিকে ফোনটা দাও। কোথায় আছি ও? আমার সামনে দাঁড়িয়ে আছে। ও, তাহলে ফোনটা দাও ওকে। এই নিন ফোন। দোস্ত, আমি নীলকে বিয়ে করছি, তাড়াতাড়ি আয়। কি? হ বালদা, এত অবাক হয় কি কইলাম? হঠাৎ এমন ডিসিশন কেন? হারামি, 30 মিনিটের মধ্যে চলে আয় কাজী অফিসে, তারপর সব বলছি। কথাটা বলেই ফোন কেটে দিল। হ্যাঁ, নীলকে ভাবছেন তাই না? হ্যাঁ, নীল হলো মারিয়ার বয়ফ্রেন্ড। অনেক আগে থেকে একজন অন্যজনকে ভালোবাসে ওরা, কিন্তু আমি কিছুই জানতাম না। আর মাহি সব কিছুই জানতো ওদের। মারিয়া কাউকে বলতে বারণ করেছিল, তাই বলেনি। কিন্তু এখন তো আমিও জানতে পারলাম। মাহি আর আমি দুজনে এখন শকের মধ্যে আছি। মারিয়ার এরকম খবরটা শুনে মারিয়া কি বলল? ওই বিয়ে করছে নীলের সাথে? নীলটা আবার কে? ওর বফ, 4 বছর আগে থেকে রিলেশন। ও মা গো, আমাকে কখনো বলেনি তো। কাউকেই বলিনি, শুধু আমি জানি ওর বফের কথা। ও, তা আপনাকেও কি যেতে বললো? চলো তো তাড়াতাড়ি। ওকে। 10 মিনিট পরে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে কাজে অফিসে পৌঁছাতে মোটে 15 মিনিট সময় লাগলো। ঠিকানা যেহেতু আমাকে বলেছে, তাই আমি গাড়ি ড্রাইভ করছিলাম। ওই হারামি, আমাকে না জানিয়ে এসব করছিস কেন? একা থাকতে ভালো লাগে না, জানটাকে ছাড়া, তাই আর কি। ভ্যাটকানি দিস না, আমাকে একটু জানালিও না। সরি সোনা, বেবি হলে জানাবো আগেই। কেমন মাইয়া তাইলে? লজ্জা শরম কিছুই নাই? ধুর, তা হঠাৎ এমন কেন নীলবাবু? কি করব, মহারানীর হুকুম মানতে তো হবেই। সেটা তো বটেই। তা কাজী কখন বিয়ে করাবে? এই তো আর 20 মিনিট পরেই। ওকে। তারপরে আমি গিয়ে একটু কথা বললাম ওদের সাথে। একটু কথা বলেই আমি দৌড়ে গেলাম। তখন মাহির সাথে আবারও গল্প শুরু করে দিল তারা দুজন। কিছুক্ষণ পর মারিয়া আর নীল একটা জায়গায় বসলো। আমি একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছি। তখন মাহি আমার কাছে আসলো। বিয়ে হবে ওদের, তাই না? তা তো হবেই। আমারটা কবে হবে? তা আমি কি করে বলবো? আপনার মা বাবা জানেন সেটা? না, আমার বিয়ে তো নির্ভর করে তোমার হ্যাঁ না বলার উপর। বুঝলাম না। আরে আমি তো তোমাকে বিয়ে করব ভুলে গেলে। সরি, আমার দ্বারা সম্ভব না। ঠিক তখনই কাজী সাহেব আসলেন। আর কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শেষ হলো। সাক্ষী হিসেবে মাহি, আমি আর কিছু বন্ধু বান্ধবকে নেওয়া হলো। যেহেতু দুপুর হয়ে গেছে, তাই এবার নীলের পকেট ফাঁকা করতে হবে। সবাইকে নিয়ে একটা ভালো মানের রেস্টুরেন্টে নিয়ে গেল। আমার কপালে এসব খাওয়া নাই। মারিয়া নীল এক জায়গায়, আর আমি সেখানে বসলাম। তার পাশে মাহি। এখন দুপুর টাইম, তাই সবাই পেট পুড়িয়ে খাবে। তাহলে তো বুঝতেই পারছেন, বেচারা নতুন বরের পকেটে মরুভূমির আভাস দিচ্ছে। সবাই ইচ্ছে মতো খেলো। মাছ, মাংস, ডিম, যে যা পেরেছে খেয়েছে। খাওয়া শেষে তো মিষ্টি জাতীয় জিনিস, আর 3টা মেয়ের জন্য আইসক্রিম তো আছেই। খাওয়া দাওয়া শেষে বিল দিতে গিয়ে বিলের কথা শুনে বেচারা অবাক, কারণ বিল হয়েছে প্রায় 5,000 টাকা। সামান্য 8 জন মিলে এত খাবার গিলল, থুকু খেলো। বাপরে, খাদ্য করে। ও সরি, একটা কথা তো বলাই হয়নি আপনাদেরকে। নীলের মা বাবা কেউ বেঁচে নেই। 3 বছর আগে গত হয়েছেন তারা। আর সে অনেক ধনী ঘরের ছেলে, তাই হঠাৎ তেমন বিয়ে করতে তেমন একটা অস্বস্তিতে পড়েনি। কারণ গরিবরা পালিয়ে বিয়ে করলে টাকার সমস্যা থাকে, কিন্তু এখানে টাকা কোনো সমস্যা না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নীল ওর গাড়িতে চলে গেল মারিয়াকে নিয়ে। নীলের বাড়ি চট্টগ্রাম, তাই সহজে খুঁজে পাবে না ওদের। মারিয়া নাকি ওখান থেকেই ওর স্টাডি কন্টিনিউ করবে। যে যার মতো বাসায় চলে গেল। আমি আর মাহিও চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে একটু রেস্টে পড়তে বসলাম। কিন্তু এদিকে মাহির মন ছটফট করছে আমার কাছে আসার জন্য। ওর মা বাবা জেগে আছে, তাই এখন যেতেও পারছে না। রাত যখন 12টা পার হলো, তখন মাহি নিজের রুম থেকে বেরিয়ে পা টেপে টেপে আমার রুমের দিকে আসলো। আর রাতের বেলা আমি দরজা লক করি না, সাধারণ করে লাগিয়ে রাখি। কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে তো অন্য কেউ রুমে প্রবেশ করতে পারবে না, তাই। কিন্তু এটাই মাহির কাছে শক্তি, কারণ দরজাটা লক করা নেই। আস্তে করে দরজাটা খুলে রুমে প্রবেশ করলো। ছোট্ট লাইটটা জ্বালানো আছে, তাই সবকিছু বোঝা যাচ্ছে। বাড়ির রুম অন্ধকার না আর কি। হঠাৎ মাহি ফিক করে হেসে উঠল।
সঙ্গে সঙ্গে নিজেই নিজের মুখে হাত দিয়ে চেপে ধরলো। মাহির হাসার কারণটা হলো আমি ছোট বাচ্চার মতো মুখটা একটু হা করে ঘুমিয়ে আছি। এমনিতে একটু কিউট, তারপরে এমন অবস্থা বাচ্চাদের মতো। মাহি অপলক দৃষ্টিতে বাচ্চাটিকে থুকু আমাকে দেখছে। এটা তো উল্টো কাহিনী হলো, কারণ এভাবে তাকে তাকে ছেলেরা আমি এখন গভীর ঘুমে আছি। সে যাই হোক, মাহি আস্তে করে আমার কাছে এসে খাটে বসলো, তারপর আলতো করে আমার কপালে, গালে আর থুতনিতে চুমু দিল। আমি কিছুই বললাম না, মানে আমি সত্যিই ঘুমের মধ্যে আছি। চুমু দেওয়ার পর আমার বুকে মাথা রেখে আমাকে সামান্য জড়িয়ে ধরে শুয়ে পড়লো আমার কাছে। ওর কাছে খুবই শান্তি লাগছে আমার বুকে মাথা রেখে। এভাবে 10 মিনিট থাকার পর আমাকে ছেড়ে দিয়ে আবার আমার কপালে চুমু দিল আর নিজের কপালটা নিয়ে গিয়ে আমার ঠোঁটে রাখলো, মানে মাহিও চুমু নিল। ওরে বুদ্ধি রে। একটু পরে চলে আসলো নিজের রুমে। খুব কষ্টে ঘুমালো মাহি, কারণ সে এখন শুধু আমাকে চায়, যে কোনো মূল্যে সে আমাকে নিজের করে পেতে চায় সারাটা জীবনের জন্য। সকাল 6টার সময় আবার আসলো আমার রুমে, এসে আবার আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। বুকে ভারী কিছু বুঝতে পেরেই ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখি কালো চুল আমার মুখ বরাবর আছে। আমি কিছুটা ভয় পেয়ে যাই, কারণ এটা আবার কোনো পেতনি টেতনি না তো। দরপড়িয়ে উঠে পড়ি। এমনভাবে ওঠাতে মাহি বেবাচাকে খেয়ে যায়, আর মাহিকে দেখে আমার চোখ যেন আকাশে উড়ে গেল। আপনি কখন এলেন? এই তো মাত্রই। তা এত সকাল আমার রুমে কেন? একটুখানি ভালোবাসা পেতে এসেছি তো। তা কেমন ভালোবাসা চাই আপনার? থাপ্পড় নাকি চুম্মাচাটি? চুমো আমার এইখানে। এখনো ব্রাশ করিনি, আসেন চুম্মা দেই। সমস্যা নেই জান, তুমি সত্যিই দিবা? দাও প্লিজ দাও। ধ্যাৎ, কি বলেন এসব? কাছে আমি বোদর দিয়ে বাথরুমে প্রবেশ করেই দরজা লক করে দিলাম। প্রায় 15 মিনিট পর বের হলাম। মাহি আমার খাটে বসেই আমার ফোনে গেমস খেলছে। ওয়াও মাই ড্যাশিং হিরো। তোর ইংলিশের মায়েরে সালাম, মনে মনে বললাম। কি হলো, কথা বলছো না যে? কি বলবো? কবে বিয়ে করবে? শুনুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আপনার অহংকার বেশি আর আপনি জালিম, যাকে তাকে কারণ ছাড়াই কষ্ট দেন। আমি আপনার ছোট এবং আপনার স্ট্যাটাসে সমানও না। আপনার 10 দিনের খরচ দিয়ে আমার 1 মাসের বেশি সময় চলতে পারবো। দয়া করে আর কোনো বিয়ের কথা আমাকে বলবেন না, নয়তো আমার মরামুখ দেখবেন। এই কথাতেই কাজ হয়ে গেছে। মায়ের চোখে পানি টলমল করছে। আর একটা কথাও না বলে মায়ের রুম থেকে বের হয়ে চলে গেল চোখ মুছতে মুছতে। 1 মাসের মতো সময় কেটে গেল। এই 1 মাসে মাহি আমার সাথে কোনো রকমেরই খারাপ ব্যবহার করেনি, আর প্রয়োজন ছাড়া কথা বলেনি। এতে আমি কিছুটা অবাক হলেও একটু শান্তি পাই। কিন্তু আরও 1 মাস যাওয়ার পর আমি মাহিকে মিস করতে শুরু করি। কিন্তু আমার তো হাত পা বাঁধা, কারণ আমি গরিব, আমি কিছুই করতে পারবো না। তাই কাউকে কিছু বলি না। ধীরে ধীরে মাহিকে ভালোবাসতে লাগি, মানে মনে মনে, কিন্তু প্রকাশ করতে ব্যর্থ। আমি অনাথ, আমার কোনো ভবিষ্যতেরই ঠিক নেই, কি না কি হবে সেই ভয়ে। একদিন রাতে আমি পড়ার টেবিলে বসে মাহির পিক দেখছিলাম। তখন রুমে মাহির বাবা প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে আমি ফোন লুকালাম যাতে তিনি বুঝতে না পারেন। হঠাৎ আমার রুমে একটা ডাক দিলেই তো আমি যেতাম আঙ্কেল। আরে না, একটা জরুরি কথা বলতে আসলাম এখানে। জি আঙ্কেল বলুন। আমরা ভেবেছি মায়ের বিয়ে দিয়ে দিব, আর পাত্র ঠিক করেছি। খুশির খবর। কথাটা শুনে আমার বুকটা ফেটে যাওয়ার মতো হতে লাগলো। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। অসহ্য কষ্ট দিয়ে শুরু করলো, কিন্তু এখানে কিছুই বুঝতে দিলাম না। আর পাত্রটা অন্য কেউ না, পাত্রটা হচ্ছে তুমি। কি? আমি যেন আকাশ থেকে মাটিতে ধাপ করে পড়লাম। বাবা না করো না, তুমি হাত জোর করছি। আঙ্কেল কি করছেন? তাহলে তুমি রাজি তো? কিন্তু আঙ্কেল, আমি যে আপনাদের স্ট্যাটাসের মানুষ না, তাছাড়া আমি অনাথ, আমার সঠিক কোনো জন্ম পরিচয় নেই। দেখো বাবা, মানুষ মানুষই হয়, ধনী গরিব ভেদাভেদ করতে গেলেই ক্ষতি হবে আমাদের। আর তুমি অনেক সৎ আর নিষ্ঠাবান ছেলে। মানুষের উচিত ধনী গরিবের মধ্যে ভেদাভেদ না করা। সবাই ভেদাভেদ করে, সেই জন্যই দেশও এত গরিব, নাইলে এত গরিব থাকতো না। হ্যাঁ তা ঠিক, কিন্তু কি? না মানে কিছু না। বাবা তুমি নিচে যাও, আমরা আসছি। আচ্ছা মা। বলো সমস্যা কি? কই সমস্যা? কিসের সমস্যা? সমস্যা নেই তো। তাহলে বাবার কথাই না বলছো কেন?
তো কি বলবো? কেন আমাকে ভালো লাগে না? বউ করে পেতে ইচ্ছা করে না আমাকে? না, করে না, কারণ বামন হয়ে চাঁদে হাত দেওয়ার অভ্যাস নেই আমার। ও তাই নাকি? জি হ্যাঁ। সেই জন্য এখন মাইশার সাথে প্রেম করিস, তাই না? কি বলেন এসব? প্রেম করব কেন আমি? কেন? কথাটা তো সত্যি। জি না, আমি ওকে ভালোবাসি না, শুধু আমার বন্ধু হয়ে এই বেশ। তাহলে আমাকে বিয়ে কর। না, তা হয় না। প্লিজ জান। না, ক্ষমা করুন। আপনার বাবা কি করে রাজি হয়ে গেল আপনার কথায়? আমার কথাই রাজি হয়নি তারা। তাহলে কি? আমার জেদের কাছে হার মেনেছে ওরা। ও তাই নাকি? দেখবি কি জন্য? দেখান। এই দেখ। আল্লাহ, এটা কি? হ্যাঁ, কি করছেন কি এটা? কেন? এসব তো কিছুই না। তুই তো বিয়ে করবি না, তাই না? ডান হাতটা অনেকটা জায়গায় কেটেছে, তাই ব্যান্ডেজ করা আছে। আমি চুপ হয়ে আছি। কালকে সকালে আমার লাশ বের হবে আমার রুম থেকে, লাশ। ঠাস করে কষে একটা থাপ্পড় মেরে দিলাম মাহির গালে। হঠাৎ থাপ্পড় মারায় কিছুটা হতবাক হয় মাহি, কিন্তু আমি যে ওকে ভালোবাসি তা হয়তো জানে না। মাহির মুখে মরার কথা শুনে আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই থাপ্পড়টা মারলাম। আর ওই যে বললো না মাইশা নামের একটা মেয়ের কথা, আসলে সে আমার বন্ধু এসে নতুন, একই ক্লাসে পড়ে, তাই মাহি রাগের বসে ওইটা বলল। সমস্যা কি? এসব বাজে কথা কেন বলেন? বলেছিলাম তুই শুধু আমার, কিন্তু আমাকে তো বিয়ে করবি না, আর তোকে অন্য কারো হতে দেখতেও পারবো না, তাই মরে যাওয়াই ভালো হবে। চুপ, বাজে বকবে না একদম। বাজে না রে জান, সত্যি বলছি আমি। আর জানিস তো আমি যা বলি তাই করি। তো আচ্ছা তারা, তোকে নমুনা দেখাই। মায়ে তাড়াতাড়ি করে দেয়ালের কাছে গেল। দেয়ালে 2 হাত দিয়ে মাথাটা সজোরে নিয়ে গেল দেয়ালে, কিন্তু আমি গিয়ে ওর কপালে হাত দিয়ে সরিয়ে নিয়ে আসি যাতে কপালে না লাগে। মাহি কান্না শুরু করে দিয়েছে। ওই আটকালি কেন আমাকে? কি করছেন এসব? এমনিতে হাত কেটেছেন, আর ক্ষতি করতে হবে না। না, আমি মরে যাব, তোকে তো পাবো না, বেঁচে থেকে কি হবে? এই একদম চুপ, কোনো কথা না। এবার মাহিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। ছাড় আমাকে, তোকে ছাড়া বাঁচতে চাই না। চুপ, আমি অন্য কারো না। তাহলে কাঁদ তুই, বল। তোমার। কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। চুপ পাগলি, কাঁদে না। ভালোবাসি খুব। মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম। আমিও জান, খুব ভালোবাসি তোমায়। এভাবে কষ্ট দিলে কেন? দেখছিলাম আমার পাগলিটা কতটা ভালোবাসে আমায়। কাঁদবে না, নয়তো আমার ক্ষতি করব। না না প্লিজ না, কিচ্ছু করবো না তোমার, আমি কাঁদবো না। মাহির কপালে একটা চুমু দিলাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। পরে 2 জন নিচে গিয়ে সবাইকে বলে দিলাম যে বিয়ে করতে আমিও রাজি। আর ঠিক হয়ে গেল আগামী 3 দিন পরে আমাদের বিয়ে। কারণ মাহি সে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যেন কমপ্লিট হয়, তাহলে আমাকে হারানোর ভয়টা থাকবে না। দেখতে দেখতে 3টা দিনে চলে গেল। আজকে সন্ধ্যার পর ভালোই ভালোই আমার এবং মাহির বিয়েটা সম্পূর্ণ হলো। কোনো প্রকার ধুমধাম নেই, খুব সাধারণভাবে যাকে বলে আর কি। রাত এখন 11টা বেজে 12 মিনিট। আমি 1 পা 2 পা করে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি আমার বাসর ঘরের দিকে। রুমের কাছে গিয়ে কোনো প্রকার ভয় না পেয়ে দরজা খুলে ভেতরে গেলাম। তারপর ভেতরে গিয়ে দরজা লক করে দিলাম ভালো মতো। আমাকে দেখে মাহি বিছানা থেকে উঠে এসে আমার পা ধরে সালাম করতে যাবে, তখনই আমি মাহির হাত ধরে আমার বুকের সাথে জড়িয়ে নিই। ভুল করে এটা করবা না, এটা করতে হবে না। তাই বুঝি? হ্যাঁ, আজকে যেন কিসের রাত? কেন? আমাদের বিয়ে হলো তো, মানে বাসর রাত। তা না হয় বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে কি? আজকে রাতে নাকি বিড়াল মারতে হয়, কিন্তু বিড়াল তো দেখছি না। যা দুষ্টু, খুব ইচ্ছা নাকি বিড়াল মারার? না গো, বিড়ালটা যদি ঘুমোতে না দেয় তাই রুম থেকে বের করে দেবো আর কি। ওরে বুদ্ধু রে। মাহি আমাকে আর কোনো কথা বলতে দিল না। আমার ঠোঁট জোড়া সে আয়ত্ত করে নিল। আমিও ভালো রেসপন্স দিচ্ছি, কারণ এখন তো মাহি আমার বিয়ে করা বউ। আর মাহির ভাবমূর্তি বলছে যে সে পাগল হয়ে গেছে, পাগলের মতো আমার ঠোঁটে চুমু দিচ্ছে। প্রায় 3-4 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছি। জান। বলো। আই লাভ ইউ জান। লাভ ইউ টু জান পাখি। আমার আজকে এত নেশা নেশা লাগছে কেন? ও মা, কেন? জানি না। আহালে, বাবুটা লজ্জা পেতে। চলো তো দেখি কত মারতে পারো বিড়াল। আমি কিছু বলতে যাব,
তার আগে আমার পাঞ্জাবির কলার টেনে খাটের উপর নিয়ে ফেলে দিল আমাকে। আচমকা মাহির এমন ব্যবহারে আমি কিছুটা অবাক হই, কিন্তু পরক্ষণেই সবকিছু মিলে যায়। দুজনেই ভালোবাসার সাগরে ডুব দিই আমরা। আবার একটা ইতিহাস পয়দা হলো, যেটা আপনাদের না জানলেও চলবে। বিয়ে হওয়ার 1 সপ্তাহ পর আমরা ভার্সিটি যাচ্ছি। এই 1 সপ্তাহ শুধু রোমান্স, গল্প, ভালোবাসা, ঘোরাঘুরিতে কাটিয়ে দিয়েছি। বলতে গেলে মাহির পুরো পরিবার এখন অনেক খুশি, কারণ তাদের জেদি অহংকারী মেয়েটা এখন বউয়ের মতো আচরণ করে, সবার জন্য রান্না করে। যতই কাজের বুয়া থাক, মাহি নিজে যা রান্না করে তাই আমাকে খাওয়ায়। আর হ্যাঁ, বলে রাখি, মাহির হাতের রান্নার কোনো জবাব হয় না, এক কথায় যাকে বলা অসাধারণ। তো দুজনই একসাথে গাড়ি করে ভার্সিটি গিয়ে ক্লাস করে আবার বাসায় চলে আসি। এভাবে আমাদের দিনকাল কাটতে লাগলো। মাঝে মাঝে ছোট ছোট মান অভিমান হয়, কিন্তু কেউ কাউকে ছাড়া ঘুমোতে পারে না। তাই সারাদিন অভিমান থাকলেও রাতে সবকিছু ঠিক হয়ে যায়। আর মাহি তো আমাকে জড়িয়ে না ধরলে তার ঘুমই আসে না। কিছুদিন যাবৎ মেয়ের আমার কাছে ভালোই ঘুরঘুর করছে, কারণ বেচারা বিয়ের পর দেখতে আরো সুন্দর হয়ে গেছি। আর সুন্দরী ছেলে মেয়েদের পেছনে যে মানুষ পড়ে থাকে তা তো জানেনি। তো একদিন ভার্সিটি গিয়ে একটা গাছের নিচে বসলাম দুজন। দূর থেকে 2টা মেয়ে আমাকে গিলে খাচ্ছে। এটা মাহির একদমই সহ্য হচ্ছে না, খুন করতে ইচ্ছে করছে ওদের। আর ছেলেরা তো ভয়ে মাহির দিকে তাকায় না। ক্লাসে স্যার প্রবেশ করা 10 মিনিট আগেই সবাই ক্লাসে উপস্থিত। তখন সেখানে আমার হাত ধরে নিয়ে গেল মাহি। প্রিয় ছোট ভাই ও বোনেরা, একটা কথা কান খুলে শুনে রাখো, কাব্য আমার স্বামী হয়। আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হলো, তাই কেউ এর দিকে নজর দিবে না, নয়তো চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো। আর কেউ তাকাবে না, যাও ক্লাসে যাও বউ আমার। যাচ্ছি, তবে তোমরা সবাই মাথায় রাখবে, এটা বলে দিলাম। জান, থ্রেডটাও হয়েছে তো। যাচ্ছি। মাহি চলে গেল ওই ক্লাসে। মাহির বলা কথাগুলো শুনে সবাই অবাক, আর কয়েকটা লুচ্চু মেয়ে তো আরো বেশি অবাক, কারণ তাদের খাওয়ার আশা পূরণ হলো না। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে পড়তে বসলাম আমি, আর মাহি গেল রান্না করতে। রাত 10:30 সবাই একসাথে খেতে বসলাম। আজকে খাসির মাংস রান্না করা হয়েছে, চলে আসেন আপনারা, আমার প্রিয় এটা। সবাই খাওয়ায় মন দিল। প্রতিদিন সবাই যতটুকু খায় তার থেকে একটু বেশি খেলোই সবাই, কারণ তরকারির স্বাদ বেশি। রাত 11:45 মাহি একটা কালো শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে, আর আমি সেটা কাঠ থেকে বসে বসে দেখছি অপলক দৃষ্টিতে। হঠাৎ করে উঠে মাহির কাছে গেলাম। মাহি কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে হাতটা পেটের মাঝ বরাবর নিয়ে রাখলাম, হাত চুলের মধ্যে নাক ডুবিয়ে দিলাম। হঠাৎ আচমকা এমন হয়, মাহির পুরো শরীর কেঁপে ওঠে, আর হাত থেকে চিরুনিটা নিচে পড়ে যায়। আমি একটু পর মায়ের কাঁধে ছোট্ট ছোট্ট চুমু দিচ্ছি, আর মাহি কেঁপে কেঁপে উঠছে। আহা, তোমার চুলের মাথার করার সুগন্ধে পাগল হয়ে যাব। মনে হয় তুমি শ্যাম্পুর বদলে নেশা জাতীয় কিছু মাখো চুলে, সেজন্য আমি ঠিক থাকতে পারি না। ইস, আমার বরটা দেখছি একদম রোমান্টিক মুডে শিফট হয়ে গেল। আজকে কোনো মেয়ে কি তাকিয়ে আছে নাকি তোমার দিকে? না জান, কেউই না। আজ কেমন করলে কেন? আমি সবার এবং সব কিছুর ভাগ দিতে পারবো, কিন্তু তোমার ভাগ তো দূরের কথা, তোমার দিকে কেউ তাকালেও তাকে খুন করে ফেলবো। ও মা, তাই? হ্যাঁ তাই। মাহিকে আর কোনো কথা বলতে দিলাম না। ওকে কোলে তুলে নিলাম, আর হাঁটিয়ে হাঁটিয়ে পা থুকু হেঁটে হেঁটে খাটের কাছে নিয়ে গিয়ে শুয়ে দিলাম। মাহি আমাকে টান দিল। আমি তাল সামলাতে না পেরে মাহির উপরে পড়লাম। মাহি ফিক করে হেসে দিল, আমি ভারসাম্য ঠিক রাখতে পারিনি বলে। এখন আমরা আবারও ভালোবাসা সাগরে ডুব দিতে ইচ্ছুক, তবে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনাদের আর বলা যাবে না। আর একটা ছোট্ট সুখী পরিবারের সৃষ্টি হলো। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।